গতদিন ক্লাসটা আমি এরকম একটা জায়গাতে নিচে শেষ করছিলাম। সাউন্ড তো ওকে না? হ্যাঁ স্যার, ওকে। হ্যালো। আচ্ছা, যে ইন্ডিয়ার ইকোনমিরে শেপ করার লেগা দুইটা অর্গানাইজেশন যদি কো তুমি কইতে পারো, আরবিআই এন্ড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়ার্কস, ঠিক আছে? তারা দুজন ইন্ডিয়ার ইকোনমিরে শেপ দেওয়ার লেগা দুইটা পলিসি আপনায়। একটা হইতেছে মনিটারি পলিসি আর একটা হলো ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি ওয়াজ ডান বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে ভিতরে গভর্নমেন্ট ট্যাক্স, সাবসিডি, পাবলিক এক্সপেন্ডিচার, পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ভেরিয়াস ডিজ ইনভেস্টমেন্টস লাইক এলআইসি শেয়ার বিক্রি করা, অনেক সময় তোমরা এরকম শুনছো, ম্যানেজিং ভেরিয়াস রেভিনিউস এন্ড স্পেন্ডিংস অ্যান্ড পাবলিক ফাইন্যান্সেস। এই সমস্ত জিনিসগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে। আরবিআই কি কি করে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সিআরআর এসএলআর রেপো রেট, এটি দেখছো তোমরা কেমনে করে আপ ডাউন কমাইতে পারে বাড়াইতে পারে। সিআরআর এসএলআর এন্ড রেপো রেট যদি সিআরআর এসএলআর কি তোমরা পড়ছো না পড়ছো না এখনো? এখান থেকে এই টার্মগুলোর থেকে কোনোটা কি তোমরা পড়ছো গত ক্লাসগুলোতে? সিআরআর এসএলআর রেপো কিছু পড়ছো নি? ওএমও, ওপেন মার্কেট অপারেশন, এনিথিং? ইয়েস স্যার। সাউন্ড অনেক ডিস্টর্টিং সুস্মিতা। আচ্ছা, অতনু তুমিও তো গত ক্লাস দেখছিলে না? দেখো, ক্লাসের মধ্যে আমি যদি টুকটাক এক দুইটা কোশ্চেন করি, মাইকটা অন করার ক্ষমতা না থাকে, তাহলে আমি ক্লাস থেকে রিমুভ করে দেবো। ওকে? আচ্ছা, একটু পরে এগুলো নিয়ে ডিটেলস আইবো। আপাতত এর দূর মনে রাখো যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই টুলস গুলোর মধ্যে চেঞ্জেস করে সেটা ইন্ডিয়ার মধ্যে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে ট্রাই করে, which will directly impact the economy of India, the GDP growth of India. প্রায়োরিটি সেক্টর নর্মস, বিভিন্ন ব্যাংকের লেগে কিছু প্রায়োরিটি সেক্টর কইতে পারে যে এই পার্টিকুলার কিছু সেক্টর তোমরা বেশি লোন দিতে লাগবো। কার নেটওয়ার্ক ইস্যু? সাউন্ড ডিস্টার্ব হইতেছে আমার? হ্যালো। আচ্ছা, সবাই একটু কনফার্ম করেছে আমার সাউন্ড একদম ক্লিয়ার আছে নাকি আমার সাইডে একটা ফ্যান চলতেছে ওইটার লেগে কোনো কিছু ডিস্টার্ব শোনা যাইতেছে? একদম ক্লিয়ার না? ওকে। তো দেখো আরো কি কি আছে। কন্ট্রোল মানি সাপ্লাই এন্ড ক্রেডিট কন্ডিশন। আরবিআই এরকম যে কি করে সেটা মানি মানে কন্ট্রোল করতে পারে, এটি তোমরা গত ক্লাসে আমি কইছিলাম তোমাদের যে আরবিআই ইচ্ছা করলে ব্যাংকের লোনেবল ফান্ডস কমাইতে পারে। কেমনে করি সেটা? যদি আরবিআই এর নিচের যে ব্যাংকস গুলো আছে আরবিআই এর সাথে অ্যাফিলিয়েটেড, তারা যদি লোন কম প্রোভাইড করে, তাহলে ওই বাকি ব্যাংক গুলা মার্কেটের মধ্যে লোন কম দিতে পারবো। মনে আছিল নি আরবিআই লিকুইডিটি ইনজেকশন থিওরি? গত ক্লাসে আমরা পড়ছিলাম, হ্যাঁ কার স্যার। মনে আছে এখানে? ওকে। হ্যাঁ স্যার, মনে আছে। ক্লাসের ভিতরে যদি একজন ছেলে থাকো তোমরা মানে একটু ইয়ে হওয়া দরকার, একটা মেয়ে সবকিছু মানে তাই কইতাছে, আরে অ্যাটলিস্ট মাইক ডাউন করে সেটা এক দুইটা কথা তো কইতে পারো না? হ্যাঁ স্যার, পারি পারি না, অ্যাটলিস্ট এর থেকে বেশি তো আমি কেউ থেকে কিছু চাই না। আমি তোমার এখানে কইতাছি যে কোনো একটা ম্যাটার ডেসক্রাইব করো, নাথিং না? আচ্ছা, আরবিআই যে মনিটারি পলিসিটা চালায়, আরবিআই তো মনিটারি পলিসি চালায় নাকি তার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিটা চালায়? ফিসকাল পলিসি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার যে ফিসকাল পলিসি, ইয়েস। তো মনিটারি পলিসির মাধ্যমে আরবিআই কি কি কাজ করে এগুলো এখন আমরা দেখুন, ফিসকাল পলিসিটা আমরা পরে দেখুন, ঠিক আছে? দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ডিল করব। আরবিআই মনিটারি পলিসির মাধ্যমে সেভিংস ইনক্রিজ করতে চায়, এনকারেজ দ্য ফাইন্যান্সিয়াল সেভিংস, ইনভেস্টমেন্ট, মানুষ যাতে ডোমেস্টিক এন্ড ফরেন ইনভেস্টমেন্ট যাতে আমার ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে হয়, যাতে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ হয়, আনএমপ্লয়মেন্ট যাতে দেশের ভিতরে কমান যায়, দেশের ভিতরে ইনফ্লেশন যাতে কন্ট্রোলে রাখা যায়। ইনফ্লেশন তো তোমরা বুঝছোই, দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে খুব কম পরিমাণে হয়, কারেন্সি যাতে স্টেবল থাকে, রুপিসের লগে ডলারের যাতে এক্সচেঞ্জ রেট একটা লিমিট পর্যন্ত উপরের দিকে যায় বা নিচের দিকে যায়, হঠাৎ করে সেটা টাকার ভ্যালু খুব কমে গেল বা টাকার ভ্যালু খুব বাইরে গেল, এরকম যাতে না হয়। আরবিআই ট্রাইস টু মেনটেন দিস থিংস। ওকে? আচ্ছা,
মনিটরি কোন একটা জায়গা যদি তুমি তোমার স্ক্রিনে জুম করে দেখতেছো, তুমি এমনি করে দেখতে পারো, ঠিক আছে? আর এমনি তো আমি দেখাইতেছি, যদি কোনো লেখা তোমার পার্টিকুলারলি দেখতে ইচ্ছে হয় তুমি জুম করে দেখো। একটা জিনিস একটু বুঝো, ক্লাসের ভিতরে যে জিনিসটা আমি ডিসকাশন করুম, প্রত্যেকটা জিনিসের আছে না চেনের মতো লিঙ্ক করে করে চলবা। যে এখন যে ইডি কইছি এটার লগে যে পরের স্লাইড ডাইতাছে এটার লিঙ্কটা কিটা, এটা তুমি একটু যখন খাতার মধ্যে পয়েন্ট গুলো লেখা লেখা চলবা তোমার মাথার ভিতরে ক্লিয়ার হইব। হয়তো বা 4-5টা স্লাইড যখন যাইবো তাহলে একটা টপিক কমপ্লিট হইব। হ্যাঁ, তো খুবই কনসেন্ট্রেশন রাখো। 4-5টা স্লাইড গেলে একটা টপিক যখন কমপ্লিট হইব তখন তুমি এটা ধরতে লাগবো। সো পয়েন্ট গুলো একটু লেখা লেখা চলো। এবার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং। আরবিআই যে বিভিন্ন টাকাগুলোকে কন্ট্রোল করে, মার্কেটে কত টাকা আছে, বা আরবিআই দেশের ইকোনমির শেপ দেওয়ার লেগা মানুষের যে সেভিং বাড়ানো ট্রাই করবো, বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্ট আইবো, জিডিপি গ্রোথ করতে লাগবো, ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট রে কন্ট্রোলে রাখতে লাগবো, ইনফ্লেশন রে কন্ট্রোলে রাখতে লাগবো। আরবিআই এর মতো না চিন্তা করে তুমি তোমার মতো চিন্তা করো। সাপোজ তুমি তোমার এলাকা লেগে ভালো কিছু একটা কাজ করবা। কি কাজ করতে চাও? তুমি একদিন সকালে ঘুমের থেকে এটা ডিসাইড করছো, আমি আমার এলাকার মধ্যে নিউট্রিয়েন্টস স্প্রেড করুম বা নিউট্রিয়েন্টস সাপ্লাই করুম, বা আমি আমার এলাকার মধ্যে নিউট্রিয়েন্টস ডিস্ট্রিবিউট করুম টু দ্য পুর পিপল। নিউট্রিয়েন্টস তো বুঝছোই, ফুড সাপ্লাই দিবা। এবার তোমার কাছে মনে হয় না যে অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলে তুমি মাসের একটু সার্ভে করা দরকার, অ্যাকচুয়ালি যে এরিয়ার মধ্যে তুমি যেটা ডিস্ট্রিবিউট করতে চাইতেছো ওইটার কি আসলে নিড আছে, না তার কাছে ফুড অ্যাডিকুয়েট পরিমাণে আছে, তারা যদি ক্লথ দেওয়া যায় দে মাইট গেট হেল্প। কোনটা দরকার? ইজন্ট ইট সার্ভে নিডেড ফর দ্যাট? যেটা তোমার একটা ক্যালকুলেটেড স্ট্রাকচার্ড তোমার ফর্মুলা বেকিং করতে হেল্প করবো, ইজন্ট ইট? Yes, sir. ঠিক আছে। তো আরবিআই কি করতে চায়, আমরা টোটাল ইকোনমির মধ্যে কত টাকা ছড়াই দিছে, মানুষের কি পরিমাণ টাকা নিজের সেভিং অ্যাকাউন্টে পার্ক করে, কি পরিমাণ টাকা এফডি অ্যাকাউন্টে পার্ক করে, কি পরিমাণ টাকা মানুষের প্রিকশনারি লেভেলের লেগে রেখা দেয়, কি পরিমাণ টাকা মানুষের পোস্ট অফিসে পার্ক করে, এটার একটা সার্ভে করে। এন্ড ওই সার্ভের উপরে বেস করে সেটা আরবিআই এর কাছে যে টুলস গুলো আছে, লাইক আরবিআই এর কাছে কি কি টুল আছে, সিআরআর, এসএলআর, রেপো, ওএমও, ওইগুলো রেখে আপ ডাউন করবো উইথ টাইম। ঠিক আছে। সো আরবিআই সার্ভের মেকানিজমটার মধ্যে M1, M2, M3 and M4 চারটা ফর্মুলা, along with M0 পাঁচটা ফর্মুলা হয়। ঠিক আছে। M0 হইতেছে গিয়া আরবিআই টোটাল মানি ইন দ্য ইকোনমি, যত টাকা আরবিআই স্প্রেড করছে, আরবিআই যত টাকা টোটাল জেনারেট করছে M0। ঠিক আছে। আর M1, M2, M3, M4 হইতেছে গিয়া যে টাকাটা আমার মার্কেটে রানিং আছে, ইন্ডিয়ান ইকোনমিতে যে টাকাটা রানিং কন্ডিশনে আছে। আমি কি কথাটা বুঝতে পারছি? M0 ইজ দ্য গ্র্যান্ড মানি, টোটাল মানি আর কি, এটা এতটা মানি আছে। এবার কোন জায়গাতে কদ্দুর পার্ক আছে, চারটা ফর্মুলা আছে। আমি বুঝতে পারছি জিনিসটা তোমরা? Yes, sir. Yes, sir. এবার একটু বুঝছো, নোটস গুলা আমি সবাই সাপ্লাই করে দেবো, যারা আমরা টি60 স্টুডেন্ট আছো, ইউ পিপল আর গোয়িং টু গেট দিস নোটস as soon as possible। তোমরা ডেডিকেটেড টি60 এর গ্রুপের ভিতরে নোট পৌঁছে দেবো। বাকিটা তোমরা একটু পয়েন্টার লেখা লেখা চলো, আর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইউটিউবের ভিতরে ভিডিও গুলো যাইবো, তোমরা ওখান থেকে রিভিশন দিতে পারবা। এবার কথা হইতেছে গিয়া আরবিআই M1, M2, M3 আর M4 এর যে মেজারমেন্টটা করবো এটা কেমনে করবো, আর M0 কি তো কইলাম ওই টোটাল মানি যেটা আরবিআই জেনারেট করছে, ওইটার লেগে একটা আলাদা ফর্মুলা, এটা আমরা পরে বুঝো। ঠিক আছে। এখন আমি তোমরা এটা একটু বোঝানোর ট্রাই করি। দেখো, এক দুইটা আনসার করতে গেলে হয়তো তুমি একটা ভুল আনসার দিবা, এর লিগে তোমার এখানে কেউ বকতো না, এখানে জাজ করার তোমার কেউ নাই। এরকম ভাবে তুমি দেখো ক্লাসগুলা, তোমার দিয়ে কেউ এমন ভাববো না অলরেডি ইন্ডিয়ান ইকোনমি কেউ এখানে পুরো শেষ করে আইছে, তুমি কোনো একটা আনসার দিলে হ্যাঁ হাসবো তোমার উপরে পেছন থেকে, নাথিং। মাইক অন করবা, কিছু কিছু কথা কইতে ট্রাই করো। তুমি যেই জিনিসটা অবজার্ভ করতে পারতেছো, তুমি যদি টিসিএস টিপিএস এর লেগে প্রিপারেশন নাও, এটলিস্ট তোমার ইন্টেলেকচুয়াল লিবার্টি তো থাকতে লাগবে না। তোমার লিবার্টির ইউজ করে সেটা তোমার কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে তোমার কাছে যে অবজারভেশনটা আছে ইউ ক্যান শেয়ার ইট। আমি ওটা হয়তো বা তোমার এটা ঠিক থাকবো, আমি এটা একটু পলিশ করে দেবো, যে তুমি থিঙ্কিংটা এরকম ভাবে করতে পারো। আদারওয়াইজ তোমারটা নাল এন্ড ভয়েড করেছি, আমি নিজের থেকে আমার কনসেপ্ট তোমার লগে শেয়ার করবো। ঠিক আছে। এত বেশি আর হইব গীতা, তো এটলিস্ট মাইক টাউন করে তুমি কথা কইতে পারো। গেল।
একটা সিম্পল জিনিস তুমি যদি কো, তুমি যে এত বড় হইছো, এখন পর্যন্ত টাকা তুমি কই কই জায়গার ভিতরে রাখো, সেভিং করো? তুমি কবে স্যার আমরা দুইটা জায়গাতে সেভিং করি, ব্যাংকে রাখি আর পোস্ট অফিসে রাখি, নাকি? এই দুইটা জায়গার ভিতরে তো মোস্ট অফ দ্য টাইম আমরা সেভিং করি। আচ্ছা, আর হাতেও কিছু টাকা থাকে, সব টাকা ধরে নিয়ে সেটা ব্যাংকে রেখে দিই। ক্লিয়ার? যে টাকাটা আমরা হাতে রাখি এটা আমরা কই সিইউ। সিইউ কিটা? কারেন্সি এন্ড কয়েন ইন হ্যান্ড। বুঝতে পারছো হোয়াট ইজ সিইউ? আচ্ছা, গতকালকে আমি তোমাদের কইছিলাম ডিমান্ড ডিপোজিট কিটা, যে টাকাটা এনি টাইম তুমি ব্যাংকে গেলে ব্যাংকের থেকে উঠাই নিয়ে যেতে পারো। দুই টাইপের ডিপোজিট তোমরা আমি কতদিন শিখাইছি, একটা হলো ডিমান্ড ডিপোজিট আর একটা কিটা টাইম Time ডিপোজিট। deposit. মনে আছে নি? ডিমান্ড ডিপোজিট এনি টাইম তুমি উইথড্রল করতে পারবা, টাইম ডিপোজিট যেটা এটা লক ইন পিরিয়ড থাকে, অ্যাটলিস্ট 4 বছর 5 বছর পর পর পারবা। সিইও যে টাকাটা এটা হচ্ছে তুমি নিজের হাতে যে টাকাটা আছে, আর ডিমান্ড ডিপোজিট এনি টাইম তুমি ব্যাংকে গেলে যে টাকাটা উঠাই লইতে পারবা। এবার কথা আছে, এই ডিমান্ড ডিপোজিটটা তুমি দুইখানে করতে পারো, ইচ্ছা করলে পোস্ট অফিসে করতে পারবা, জেনারেল ব্যাংকস গুলোতে করতে পারবা, মানে কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে, কমার্শিয়াল স্কেডিউল ব্যাংক, স্কেডিউল কমার্শিয়াল ব্যাংকস। এম আই ক্লিয়ার? Yes, তাহলে sir. Yes, তুমি sir. অ্যাজ এন ইন্ডিভিজুয়াল চিন্তা করছে, এখানে যে টাকাগুলো আছে যেটা তোমার ডিমান্ড ডিপোজিটে আছে, এই টাকাটার লগে তো তোমার গুগল পে অ্যাকাউন্টও লিংক থাকতে পারে। এনি টাইম তুমি এখান থেকে ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্টের থেকে টাকা মার্কেটে পে করতে পারবা। আর কয়েন ইন হ্যান্ড যেটা আছে এটা তো জাস্ট তুমি তোমার পকেটে খুললে সেটা এনি টাইম ইউজ করতে পারবা। তাইলে গতদিন যে আমি কইছিলাম লিকুইডিটি, ইন টার্মস অফ লিকুইডিটি তোমার কাছে লাগতেছে না, এটি খুবই হাইলি লিকুইড, এনি টাইম ইউ ক্যান ইউজ দেম ফর ইউর ওন পারপাসেস, ইজন্ট ইট? Yes, sir. এই টাকাটা এখানের ভিতরে যে অ্যামাউন্টের টাকাটাই টোটাল ক্যালকুলেশন হবে পুরো ইন্ডিয়াতে, এটা খুবই হাইলি লিকুইড। ওকে, আচ্ছা, M2 দেখো কিটা, কারেন্সি এন্ড কয়েন ইন হ্যান্ড প্লাস ইউর ডিমান্ড ডিপোজিটস ইন সি ব্যাংকস। সি ব্যাংকস তো বুঝছি কমার্শিয়াল ব্যাংকস আর কি, লাইক এসবিআই, পিএনবি, ঠিক আছে? প্লাস ইউর ডিমান্ড ডিপোজিট ইন পোস্ট অফিস ব্যাংকস। আচ্ছা, দেখো আরবিআই পোস্ট অফিসের ম্যাটারটা একটু অ্যাভয়েড করে চলে, বিকজ পোস্ট অফিসের ভিতরে যে টাকাটা তুমি ডিপোজিট করো, কোনোদিন শুনছো কেউ মানুষ একটা পোস্ট অফিসের লোন লিয়ে বাড়ি বানিয়েছে, পোস্ট অফিসের লোন লিয়ে গাড়ি কিনে লেছে? না, পোস্ট অফিসের টাকাটা গভর্নমেন্টের রিলেটেড, এটা গভর্নমেন্টের অ্যাকাউন্টে জায়গা, গভর্নমেন্ট ওই টাকাটা ডিল করে। কথাটা বুঝতে পারছেন? সো পোস্ট অফিসের যে বিভিন্ন স্কিম আয়, যে ইন্টারেস্ট রেট গুলো আয়, ওইগুলো তাহলে অটোমেটিকলি গভর্নমেন্টের নিজের ফিসকাল পলিসিতে যাবো না? আর আরবিআই এখানে বই রয়েছে নিজের মনিটারি পলিসি ডিসাইড করতে। তো এই লিগা ফিসকাল পলিসির লেগা সেরা দিছে আরবিআই যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিল করে লাগে, আমরা মনিটারি পলিসির লেগা আমরা স্কেডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর উপরে বেশি ধ্যান দেবো। ক্লিয়ার? তবে এমট্রোমিতে আরবিআই এটাও লক্ষ্য করে যে অ্যাকচুয়ালি পোস্ট অফিসের মধ্যে কত টাকা আছে ইনফরমেশনটা নেওয়ার ট্রাই করবে। ওকে, দেন পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিট কিন্তু আরবিআই কে লিগা এছাড়াও একটা কারণ আছে, যেমন পোস্ট অফিস একটা কারণ তোমার কইলাম এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লগে লিঙ্ক, আরেকটা কারণ হইতেছে দেখো পোস্ট অফিসের ভিতরে তুমি হঠাৎ করে আজকে টাকা তুলতে গেছো, তার আগে আজকে টাকা নাই, টাকা আইলে কেউ জমা দিলে এরপরে তুমি নিও। একটা এসবিআই এর যে ফ্যাসিলিটি, ব্যাংকিং ফ্যাসিলিটি, ট্রানজাকশন ফ্যাসিলিটি, যেরকম পোস্ট অফিসের ট্রানজাকশন ফ্যাসিলিটি আজকের দিনে এতটা ইমপ্রুভ না, অনেকটা ব্যাকডেটেড। তারা তারা ইন্টারনেট ব্যাংকিং ও এতটা মানে কি কইতাম ডেভেলপ হইছে না আজকের দিনে। ইন্টারনেট ব্যাংকিং নন এতটা স্মুথ না, যারা কাছে শুধু এনইএফটি ফ্যাসিলিটি আছে, দে আর আনএবল টু ইউজ দ্য আইএমপিএস ফ্যাসিলিটি, দে আর আনএবল টু ইউজ দ্য আরটিজিএস ফ্যাসিলিটি। ইন্টার ব্যাংকিং ইন্টারঅপারেবিলিটিতে খুব প্রবলেম হয়, তারা অ্যাকাউন্টের থেকে অন্য কারো অন্য একটা ব্যাংকে এসবিআই তে টাকা তোমার অনলাইনে সেন্ড করতে প্রবলেম হয়। সো ইন্টারঅপারেবিলিটির প্রবলেমও আছে, তো ট্রানজাকশন ইস্যু আছে। ওকে, একটা ব্যাংকের থেকে পোস্ট অফিসের ডিফারেন্স এটা। তো M2 বুঝলা তো, মানে কি তাই এখানে ভিতরে সবকিছু তোমার হাতে যে টাকাটা আছে, নর্মাল একটা ব্যাংকের ডিমান্ড ডিপোজিটে যে টাকাটা আছে, মানে সেভিং অ্যাকাউন্ট আর পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টে যে টাকাটা আছে। ক্লিয়ার? আচ্ছা, তুমি কি স্যার তুমি কইতেছো যে পোস্ট অফিসের যে টাকাটা আছে এটা ব্যাংকের টাকাটার থেকে এটা ট্রানজাকশনটা একটু ইস্যু, তাহলে যদি আমি তোমার এখানে লিকুইডিটির ম্যাটার কই, দুইটা ম্যাটার এখানে আনি, লিকুইডিটি আরেকটা ম্যাটার আনি কোয়ান্টিটি। তুমি কইবা স্যার এখান থেকে এখানে তো কোয়ান্টিটি কম আসলো প্রথমটার মধ্যে, কারণ কি লিগা তুমি অল্প পরিমাণ টাকা কাউন্ট করছো, এখানে তুমি টাকা বেশি পরিমাণ কাউন্ট করছো, পোস্ট অফিসের টাকাগুলো তুমি কাউন্ট করছো, করছি না আমি? আবার প্রথমটাতে কইতে স্যার এই টাকাটা এনি টাইম মানুষ ইউজ করতে পারে, ঠিক নেই? এনি টাইম মানুষ এটা ইউজ করে নিতে পারে, বাট যেহেতু পোস্ট অফিসের টাকাটা কাউন্ট করা হইতাছে এখানে ভিতরে, আমি কি কইছি এটা ট্রানজাকশন ফ্যাসিলিটি একটু কম, তাহলে এটা লিকুইডিটি একটু কমে যাবো, ঠিক নেই কথাটা?
বাট কোয়ান্টিটি বাড়ছে, বাট লিকুইডিটি একটু কমছে। ওকে, নেক্সট দেখো হোয়াট ইজ M3। M3 ভিতরে কইতাছে হাতে যে টাকাটা আছে মানুষের প্লাস ডিমান্ড ডিপোজিট ইন সি ব্যাংকস কমার্শিয়াল ব্যাংকস প্লাস টাইম ডিপোজিটস ইন কমার্শিয়াল ব্যাংকস। এখানে খুব স্যার আরো বেশি টাকা বলছে, টাইম ডিপোজিটের ভিতরে মানুষ টাকা বেশি পার্ক করে বিকজ এটার মধ্যে ইন্টারেস্ট রেট বেশি, ঠিক না? ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট সবসময় বেশি থাকে, তো এটার ভিতরে তো বিরাট কোয়ান্টিটি আছে স্যার। কিন্তু তোমরা জানো ফিক্সড ডিপোজিটের টাকাটা কম লিকুইড, এটা এনি টাইম তুমি ইউজ করতে পারো না, এর লেগা কি থাকে লক ইন পিরিয়ড থাকে, তাহলে লিকুইডিটি কমে গেছে না? বুঝতে পারতেছো নি? এম আই ক্লিয়ার? স্যার আচ্ছা বলো। পোস্ট অফিসে এটা কি যখন খুশি তুলতে পারে ডিমান্ড ডিপোজিট? পোস্ট ডিমান্ড ডিপোজিটের টাকা তো তুমি যে কোনো সময় গিয়ে তুলতে পারবা, সেভিং অ্যাকাউন্টের তুমি বইলে গেলে টাকা তুলে লই বললা। আচ্ছা ঠিক আছে। কত ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট তুমি বুঝো নি? ডিমান্ড ডিপোজিট কোনটা? যেটা যখন সেভিং খুশি অ্যাকাউন্ট, তুলতে পারে। ঠিক আছে? ইয়েস, আর টাইম ডিপোজিট আছে কি ফিক্সড ডিপোজিট আর কি। সেভিং অ্যাকাউন্টের টাকা তো মোটামুটি যখন খুশি তুলতেই পারবা, কিন্তু গিয়ে সেটা লাইনে দাঁড়াইতে হইব, হঠাৎ করে গেবো তোমার কাছে টাকা নাই বা এমন লাইন দেখবে এরকম চক্কর দেখা তুমি বিরক্তি হয়ে যাবো, ট্রানজাকশন স্মুথ না, কথা বলতে পারছি নি। বাট তারা দিতে লায়াবল, ডিমান্ড ডিপোজিটের টাকা কেউ কইতে পারতো না যে এখন আমি দিতে পারতাম না, ঠিক আছে? এটাই তার স্ট্রং আচ্ছা। লাইবিলিটি, এটা দিতেই লাগবো তার। যখন M4 আইব তুমি এবার সব লইয়া লাইবা, পিপল কারেন্সি এন্ড কয়েন ইন দেয়ার হ্যান্ডস প্লাস ডিমান্ড ডিপোজিটস ইন সি ব্যাংকস প্লাস টাইম ডিপোজিটস ইন সি ব্যাংকস প্লাস ডিমান্ড ডিপোজিট ইন পোস্ট অফিস প্লাস টাইম ডিপোজিট ইন পোস্ট অফিস। তুমি বলবা স্যার তুমি তো সব লয়ে লেছো, বিরাট টাকার কাউন্ট করতেছো, বাট লিকুইডিটি অনেক কমে যাবো কেন? তুমি দুইখানে টাইম ডিপোজিট এখানে ক্যালকুলেশন করছো, বুঝতে পারছো না জিনিসটা? এখানে দুইটা জিনিস তো কিটা স্ট্রং ভাবে লিকুইডিটি কমাইবো, এটা ইউজ করা খুব টাফ, এনি টাইম এটা আনন্দ হয় না বাই করে সেটা। প্লাস পোস্ট অফিসের যে ডিমান্ড ডিপোজিট আছে এটাও কন্ডিশন খারাপ, এটার ভিতরে গিয়ে লাইনে দাঁড়াইতে লাগে। আলটিমেটলি কি করছে, লিকুইডিটি কমাই দিছে, ইউজেবল ক্যাপাসিটি কমাই দিছে, বাট কোয়ান্টিটি বেশি এখানে ক্যালকুলেশন করেছে। তোমরা কি এই ফর্মুলাটা বুঝতে পারছো? Yes, sir. আরবিআই প্রাইমারিলি ফোকাস অন দিস M3। কেলিকে আরবিআই এটাতে ফোকাস করে দেখো, বাকি ফর্মুলা গুলোর থেকে এই ফর্মুলাটার মধ্যে আরবিআই প্রাইমারিলি ফোকাস অন দেয়ার মেইন কমার্শিয়াল ব্যাংকস। এখানে মধ্যে কোনো পোস্ট অফিসের কথা নাই, আর যে টাকাটা মানুষের হাতে লিয়ে ঘুরতেছে। তাহলে আরবিআই নিজের মনিটারি পলিসি শেপ করতে গিয়ে সেটা M3 রে বেশি কাজে লাগায়, বুঝতে পারছি নি? ওই ডাটা আরবিআই এর কাছে থাকে, বাট দে প্রাইমারিলি ফোকাস অন দিস। ক্লিয়ার? কারণ আরবিআই মনে করে যে আমি আমার সিআরআর এসএলআর যদি আপ ডাউন করি, তাহলে এটা পোস্ট অফিসের উপরে তো কোনোদিন সিআরআর এসএলআর লাগে না, এটা কার উপরে এফেক্ট হইব, আমার নিচের যে ব্যাংকগুলো আছে তার উপরে এফেক্ট হইব। যার কারণে আমি কি করতে পারো, M3 রে ফোকাস করে সেটা আমার মনিটারি পলিসি রে জেনারেট করুম, এন্ড এমন একটা মনিটারি পলিসি তৈরি করুম যাতে দেশের সেভিংস বাড়ান যায়, ইনভেস্টমেন্ট বাড়ান যায়, জিডিপি গ্রোথ হয়, আনএমপ্লয়মেন্ট কমান যায়, ইনফ্লেশন কমান যায়, স্টেবল কারেন্সি এক্সচেঞ্জ রেট রাখা যায়। বুঝতে পারছি আমি? হ্যাঁ স্যার। ওকে, তো আরবিআই সবসময় এগুলোরে মনিটর করতে থাকে, ঠিক আছে না? এটি তো ডাটার মধ্যে যে টোটাল ধরো একটা নাম্বার তো যে ভ্যালুটা আইলো এটার মধ্যে অ্যাপ্রক্সিমেট থাকবে, ওটা উপর নিচে যাইবে কন্টিনিউ, কারণ ডেইলি কত পরিমাণ টাকা ট্রানজাকশন হইতেছে পুরা দেশের ভিতরে। তো আরবিআই নিজের মতো করে এটা ক্যালকুলেশন করে। আমরা কি দেখলাম অ্যাকচুয়ালি হাউ থিংস ওয়ার্ক। আচ্ছা, তো এখানে ভিতরে যে এই M0 M1 M2 M3 তারা যা যা কইতে চাইছে আলটিমেটলি তোমরা বুঝতে পারছি নি? M3 টার অ্যাকচুয়ালি কি কইতেছে তাহলে ব্রড মানি এন্ড দ্য মোস্ট কমনলি ইউজড এগ্রিগেট, এটারে আরবিআই কমনলি ইউজ করে। M1 কি তা খুব ন্যারো মানি, এটার ভিতরে মাত্র কম পরিমাণ টাকা ঢুকছে, ঠিক না? কোনটার ন্যারো মানি কয়। আর M0 কি তারা কয় এটা কয় রিজার্ভ মানি বা হাই পাওয়ার্ড মানি, কারণ কি আলটিমেটলি পুরো দেশের ভিতরে যে টাকা আছে এটাই। M1 কি তা টাকাটার পরিমাণ কম, এলিগেটরে কি তা কয় কারণ M1 এর ভিতরে সবচেয়ে কম ক্যালকুলেশন হয়েছে না, তুমি কই দাও কোয়ান্টিটি সবচেয়ে কম, দ্যাটস ওয়াই ইট ইজ নোন এজ কি তা ন্যারো মানি। আমি ক্লিয়ার? যেটা M3 একটা এগ্রিগেট, কিসের এগ্রিগেট? সমস্ত ব্যাংকের প্লাস যে টাকাটা ইন্ডিয়ান ইকোনমিতে রানিং এর কারণে দেশের ভিতরে ইনফ্লেশন জিডিপি সবকিছু ম্যাটার করে, ওটা কি তা M3 এলিগা। আর আরবিআই এটারই বেশি কাজে নেয়, দ্যাটস ওয়াই ইট ইজ নোন এজ এগ্রিগেট মানি।
এই এগ্রিগেশন কি তা ভাই, নাথিং মোর দেন লাইক এগ্রিগেশন। তোমার কাছে একটা বাউল আছে, এটার ভিতরে ম্যাগি ঢাললা, এটার ভিতরে জল ঢাললা, এটার ভিতরে তুমি সল্ট অ্যাড করলা, সো দিস ইজ দ্য এগ্রিগেশন অফ দিস থিংস। ওকে, তো এখানে ভিতরে যা যা এগ্রিগেট হয়েছে এটারে কইবা M3, ঠিক আছে, এগ্রিগেট মানে ক্লিয়ার, যেটা কমনলি ইউজ হয় বাই আরবিআই। বুঝতে পারছি সবটি? M0, M1, M3। হুম, হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা। তো এই বক্সের ভিতরে যা কিছু লেখা আছে, এটা এখানে তোমার কুয়া কুয়া বুঝানোর থেকে আমি তোমার আইকে কে বুঝাইছি, Sir. ইজন্ট ইট? বলো। Sir, 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 RBI কি স্যার M1, M2 আর M4 কি এত ফোকাস করে না? M1 এটার মধ্যে তো অ্যাকচুয়ালি টাকার পরিমাণ অনেক কম। হুম। M2 এটার মধ্যে পোস্ট অফিসের টাকা ঢুকে রয়েছে, যার কারণে এটা আরবিআই এক্সক্লুড করে দেখে লিগা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখা নিব, বুঝো না, বাই দেয়ার ফিসকাল পলিসি। M3 যে টাকাটা আছে এটার মধ্যে পিপল হাতে কত টাকা লিয়ে ঘুরতেছে, তারপর কি তারপর কি স্যার ডিমান্ড ফিক্সড ডিপোজিট ডিপোজিট ইন ব্যাংকস হোল্ডিং। প্লাস টাইম ডিপোজিটস ইন ব্যাংকস অনলি, ঠিক আছে। এটার ভিতরে আরবিআই এর ভিতরে দেখো কি তাই মানুষের হাতে টাকা, আর নর্মাল ব্যাংকগুলোর ভিতরে যে টাকা দিয়েছে, যেটার ভিতরে আরবিআই এর সিআরআর, এসএলআর, রেপো, এই এফেক্ট গুলা আরবিআই এর শুধুমাত্র কোন কোন ব্যাংকের ভিতরে পড়ে, কমার্শিয়াল স্কেডিউল কমার্শিয়াল ব্যাংকের উপরেই পড়ে। আরবিআই এর কাছে যে টুলস গুলো আছে, এই টুলস গুলার ইউজ, আরবিআই এর কাছে যে অস্ত্রগুলো আছে, এটি তো পোস্ট অফিসের উপর আরবিআই করতে পারে না, বুঝতে পারছো না জিনিসটা? হ্যাঁ স্যার। দ্যাটস ওয়াই M3 একদম আরবিআই এর প্রাইমারি ফোকাসে থাকে, ক্লিয়ার। বাকিগুলো ডাটা আরবিআই নিয়ে চলে, কারণ দেখো M1 যে টাকাটা এটার উপরে আরবিআই ফোকাস রাখতে লাগে, কারণ এটা অনেক হাইলি লিকুইড। এটার পরিমাণ যদি হঠাৎ করে মার্কেটে বেড়ে যায়, মার্কেটের ভিতরে ইনফ্লেশন খুব বুস্ট হইব, গেলিগা এটা মানুষের ডিমান্ড ক্যাপাসিটি অনেক বাড়াই দিতেছে না M1টা। সব মানুষ যদি টাইম ডিপোজিটের থেকে টাকা তুলে তুলে নিজের হাতে লইয়াই পড়ে, এমন একটা সিচুয়েশন আইছে, টাইম ডিপোজিটের থেকে প্রচুর মানুষ দেশের ভিতরে 1 লক্ষ টাকা উড়ে লাইছে, উড়াইছিরা মানুষের হাতে টাকা পড়ছে, কয়েন ইন হ্যান্ড, কারেন্সি ইন কয়েন ইন হ্যান্ড। তখন কি দিব, অটোমেটিক ইনফ্লেশন বেড়ে যাবো না? মানুষের হাতে হঠাৎ করে যখন টাকা পড়ো, আমি তোমরা কিতা কইছিলাম যে আগে ট্রেন চলতো, হ্যাঁ গিয়েছিলাম প্লেনের টিকিট কিনতে যাইবো, তো প্লেন হলো একদিন রাতারাতি এক রাত্রের মধ্যে কই থেকে আলাদা সিটের অ্যারেঞ্জমেন্ট করবো, হ্যাঁ কি করবো, হ্যাঁ প্লেনের রেট বাড়াইবো, ঠিক আছে না, কস্ট বাড়াইবো, বিকজ কি লিগা, আরে আমার প্লেনের হঠাৎ করে হাই ডিমান্ড চলতেছে, ঠিক আছে, ইন্ডিগো প্রাইস বাড়াইবো, টাটাও তোমার বিস্তারা যারা আছে সবাই প্রাইস বাড়াইবো, তো যার কারণে কিছু ইনফ্লেশন হয়ে যাবো। এবার যে এফোর্ড করতে পারো হয়ে যাও, কথা বুঝতে পারছো না? হ্যাঁ স্যার। ডিমান্ড এন্ড সাপ্লাই একটা রাতারাতি মিসম্যাচ আয় পড়বো। সো আরবিআই এটারও ফোকাস করবো, বাট প্রাইমারিলি আরবিআই M3 এর বেশি ফোকাসে রাখে। ওকে, যখন তুমি আরো গো থ্রু করবা ইকোনমির, আরো যখন ডিটেলসে যাইতে থাকবা, তোমার নিজের মধ্যে দেখবা রিলেশন একটু থিঙ্কিং করবা আস্তে আস্তে। দেখো অনেকগুলো জিনিস তোমার উপর আমি ছাড়ুম, যে তোমরা একটু বুঝো, একটু অ্যানালাইজ করো, and you will get your answer by your own. A good teacher don't give answer directly, he will make you a thinker. Okay, তো এই বক্সটাকে আর তোমার বোঝান লাগবে না, অলরেডি বুঝিয়ে লেছো, তোমরা বুঝে লেছো না? হ্যাঁ স্যার। বুঝিয়ে তো লেছো, আচ্ছা। দেখো আরবিআই কিল্লিগা মেইনলি M3 এর উপরে ফোকাস করে, এই যে কথাগুলো আমি কইছি। M3 কিটা, ইট ক্যাপচার্স কারেন্সি উইথ দ্য পাবলিক ইন ডিমান্ড ডিপোজিটস এন্ড টাইম ডিপোজিটস, কমার্শিয়াল ব্যাংক, এটা খুব ইম্পর্টেন্ট কথা। পোস্ট অফিসের যে ডিপোজিটের ম্যাটারটা আছে এটা এক্সক্লুড করে দেওয়া হয়, কেলিগা, বিকজ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডার আই, ঠিক না? সিন্স পোস্ট অফিস ডিপোজিট মানি গোস টু দ্য গভর্নমেন্ট চ্যানেলস, আরবিআই কমনলি টেক M3 ফর ইটস মনিটারি পলিসি, তো যা কইছি অলরেডি নোটসও আছে, ঠিক আছে। এবার তুমি এখান থেকে বই বই আরো কিছু নোট বানাইতে পারো না, লাইক A+B হোল স্কয়ার দিয়ে আমরা কতলা সূত্র ইউজ করছি ছোটবেলা। ওকে, A+B হোল স্কয়ারের প্রাইমারি থিওরি কি, তুমি বলছো A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার, ঠিক না? এটা আবার Yes, মানুষে sir. কিতা করতো, এটা করতে A - B হোল স্কয়ার প্লাস 4AB, এমন তো করা হয়েছে না, -4AB দিতে কইরা প্লাস প্লাস 4AB দিব, A স্কয়ার মাইনাস 2AB প্লাস B স্কয়ার প্লাস 4AB যদি এদিকে থাকে তাহলে আবার ঘুরে আয় পড়বো না, A স্কয়ার এই দুইটা কেটে যখন কাজ হইব তাহলে কি দিব, প্লাস 2AB প্লাস B স্কয়ার। A+B হোল স্কয়ারটা যেমন তুমি এমন লিখতে পারো, আবার তুমি এটা এমন লিখতে পারো, পারো না?
আচ্ছা, এবার তুমি বলো স্যার, এখানে যে M3 দেওয়া আছে, এটার ভিতরে যদি দেখা যাইতেছে এর দূর পর্যন্ত যে ডাটাটা আছে এটা তো M1 এর ভিতরে আছে না? তো তুমি এটা কইতে পারো না স্যার M1 প্লাস টাইম ডিপোজিটস অফ কিটা কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল। কইতে পারো না এমন? সিম্পল। তো এটা দিয়ে যে আরবিআই ওয়েবে সূত্র বানা আর কি, দেখো এটা এমনও কোন যায়। আচ্ছা কইলাম আর কি, কোনো রকেট সায়েন্স না, সিম্পল কইলেছি আমরা। আচ্ছা নেক্সট, এটা তো অ্যাকচুয়ালি M0 নোটে উঠছে না, লিকুইডিটি এন্ড কোয়ান্টিটি বলা সব বুঝে গেছি আমরা। এই জায়গাতে বুঝো তাহলে এবার এটির এফেক্টটি কোন জায়গাতে কাজে লাগবো। এখন তো আরবিআই এর কাছে ডাটা এ পড়ছে যে কোন কোন জায়গার ভিতরে মানুষ কি পরিমাণ টাকা রাখতেছে। আচ্ছা ইয়ে বাত হে, তো আরবিআই এর টার্গেট কি থাকে যে আরবিআই ইনফ্লেশনটা কত পার্সেন্টের মধ্যে রাখতে ট্রাই করে, অলরেডি তোমরা জানো 4% প্লাস মাইনাস। 4% 2%। So 2 to 6%. তো আলটিমেটলি এটা দিয়ে তো এ যাবো, ঠিক আছে না? +2 করলে 6 যাবো, -2 করলে 2 যাবো, ঠিক না? তো এবার এমন করে যদি আরবিআই ফর্মুলা বানাইবো বাই লুকিং অন টু দিস ডেটাস, এই ডাটা গুলারে হাতে নিয়ে সেটা যাতে এটা এরকম ভাবে কন্ট্রোল করা যায়। সিম্পলি কি তা পুরোটা মেকানিজম এবার ক্লিয়ার হয়ে গেছে। আরবিআই যে সার্ভেটা করতেছে, সার্ভে ডাটা অনুযায়ী এবার আরবিআই পলিসি বানাইবো যাতে কি তা 4% +-2% রাখুন যায়। এটা ক্লিয়ার? পুরো লজিক একদম মাথার মধ্যে সেট হয়ে গেছে। চলো আগাই। এখানে কিছু নতুন টার্ম, কল মানি, নোটিস মানি, টার্ম মানি, এগুলা কিতা শুধুমাত্র আরবিআই তার নিচের ব্যাংকগুলোর লোন দেয় না, মাঝে মধ্যে এনবিএফসি লাইক বাজাজ ফাইন্যান্স হে হইতে পারে গিয়ে সেটা এসবিআই থেকে লোন নিল। ইন্টার ব্যাংকিং লোনও চলে, একজন আরেকজনের লোন দেয়। ইন্টার ব্যাংকিং লোন যদি সাপোজ পিএনবি এন্ড এসবিআই এর ভিতরে চলে, একদিনের লেগে যদি একটা ব্যাংক আরেকটা ব্যাংকের লোন দেয়, ইউ উইল কল ইট কল মানি। নোটিস মানি 2 থেকে 14 দিনের লেগে এরকম ইন্টার ব্যাংকিং লোন হয়। আর একটু থেকে 14 দিনের বেশি, 1 বছরের কম, এটাকে তুমি কি দেখবো টার্ম মানি। বুঝতে পারছো জিনিসটি? সিম্পল, জাস্ট ওয়ান লাইনার। আচ্ছা একটা জিনিস একটু লক্ষ্য করো, একটু আগে যে তোমার কইছি আরবিআই মনিটারি পলিসি চালাইবো, আরবিআই এর কাছে এখন ডাটাই পড়ছে। আরবিআই কি কি টুলস ইউজ করবে, একটু টুলসটির নামটি তোমরা দেখে রাখো। সিআরআর এসএলআর ইউজ করবো, রেপো রেট ইউজ করবো, এমএসএফ এন্ড এসডিএফ ইউজ করবো, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এন্ড স্ট্যান্ডিং ড্রয়াল ফ্যাসিলিটি, স্ট্যান্ডিং ডিমান্ড ফ্যাসিলিটি, ওপেন মার্কেট অপারেশনস, অপারেশন টুইস্ট, এমএসএস এন্ড ব্যাংক রেট, এডি ইউজ করবো আরবিআই। ঠিক আছে? আরবিআই যে ইউজ করে এর মনিটারি পলিসি লেখা 2 রকমের টুল আছে। এগুলো হচ্ছে কি কোয়ান্টিটেটিভ টুল, যেগুলো ডাইরেক্ট এফেক্ট দিব। আর এটা হচ্ছে কোয়ালিটেটিভ টুল। মানে কি তা, ধরো তুমি এটি মানছো না, তাহলে তোমার উপরে অ্যাকশন হইব, তোমার উপরে ব্যান্ড লাগানো হইব, তোমার উপরে ফাইন লাগানো হইব। আর ইডি যখন করো হইব, ইডি ডাইরেক্ট ইকোনমির ভিতরে এফেক্ট আনবো। আর ইডি কিতা পার্শিয়াল এফেক্ট করবো বা ইনডাইরেক্ট এফেক্ট করবো। সাপোজ কোন একটা ব্যাংক এই নর্মস গুলো মানতেছে না, তাহলে তার উপরে ফাইন লাগাইবো, চার্জেস লাগাইবো, বুঝো? হ্যাঁ, লাইসেন্স ক্যান্সেল করতে পারে। তাহলে একটু ইনডাইরেক্ট একটু টাইম লাগবো এটার এফেক্ট আইতে। বা কি করতে পারে, বই সেটা অ্যাওয়ারনেস মিটিং করলো বাকি ব্যাংকের লগে, বুঝতে পারছো? ক্রেডিট সিলিং দিল, এমনি করে সেটা গাইড করলো ব্যাংকরে। প্রায়োরিটি সেক্টর বানাই দিল যে এগ্রিকালচার সেক্টরে বেশি লোন দৌ। ঠিক আছে? কিছু আইডিয়াস শেয়ার করলো। কথাটা বুঝতে পারতেছো? আর যেটা কোয়ান্টিটেটিভ টুলস, এটার ভিতরে কি দিয়ে যাবো, ডাইরেক্ট এফেক্টিভ ব্যাংক এটা মানতেই লাগবো। আর এটা যদি না মানে তাহলে কি দিব, একইলে তোমার সাজেশন দেওয়া হইব, নাহলে তোমার বোঝানি হইব, নাহলে তোমার উপরে ফাইন লাগানো হইব, সাম নাম দণ্ড বেদ লাগানো হইব। দিস এ কোয়ালিটিভ টুল। বুঝতে পারছো কথাটা? আরবিআই মনিটারি পলিসির ভিতরে আবার 2টা ভাগ। ফার্স্ট অফ অল ইন্ডিয়ান ইকোনমি শেপ করতে গিয়ে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইছে তার ফিসকাল পলিসি লিয়ে, সেটা আরবিআই আইছে তার কিটা মনিটারি পলিসি লিয়ে। এবার মনিটারি পলিসি আবার 2 রকমের আছে, কোয়ান্টিটেটিভ আর এটা কিটা কোয়ালিটেটিভ। ক্লিয়ার? কোয়ান্টিটেটিভ এর ভিতরে কি দিব, এটা ডাইরেক্ট এফেক্ট করবো। আর কোয়ালিটেটিভ এর গুলো কিটা কথাবার্তা, অ্যাওয়ারনেস স্প্রেডিং, মিটিং। ঠিক আছে? ফাইন তোমার উপরে সাপোজ এসবিআই এর উপরে দুনিয়ার টাকা ফাইন লাগাইলো আরবিআই, এটা একটা কিছু আছে ল্যান্ডমার্ক সেট হয়েছে, বাকি ব্যাংক ধরে দেবো। বুঝতে পারছো নি? डरा के धमका के सबको অ্যাওয়ারনেস বাটকে ট্রফি বাদকে। ঠিক আছে? এবার সাপোজ প্রাইজ দিল, এই ব্যাংকে এই বছর ভালো কাজ করছে, এরকম কিছু প্রোগ্রাম করলো। ওকে, কোয়ালিটেটিভ টুলস। আচ্ছা, মাঝখানে 1-2টা স্লাইড একটু দেখি তারা কিটা লিখতেছে, ট্রাই করছে।
আচ্ছা, ওই যে এখানে ভিতরে সি ইউ লিখছিলাম না আমি তোমার, মনে আছে একটু আগে সি ইউ লিখছিলাম আমরা? Currency and coins in hand. আচ্ছা আচ্ছা, তো ক্যাশ এন্ড coins actively used for transaction like কি দা currency in circulation means the amount of cash and coins being used for transaction in the economy. করোনা পিরিয়ডের ভিতরে তুমি যদি একটু অবজার্ভ করো, ডিউরিং করোনা ব্যাংক ডিপোজিটস ফেল, কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক ইনক্রিজড। ঠিক নেই, কারণ করোনার সময় কি হতে হবে, মানুষের যে প্রিকশনারি অ্যামাউন্টটা রাখছিল ব্যাংকে ওইটা উইথড্র করে নেবো না, ইজন্ট ইট? Yes, sir. ইয়েস। তো এটাই যে মনে রেখো যে কারেন্সি সার্কুলেশন কি, তা মানুষ নিজের হাতে যে টাকাটা রাখে, যেটার কারণে মার্কেটের ডিমান্ড বাড়ে। ওকে, সো করোনা পিরিয়ডে মনে হয়েছিল মানুষের সব টাকা নিজের হাতে লিয়ে বেরিয়েছিল। ওকে, প্রিকশনারি টাইম চলতেছিল। ওকে, একটা টার্ম আইতাছে এখানে। আচ্ছা কৌশে, ব্যাংকের ভিতরে যদি টাকা না থাকে, ঠিক আছে, তাহলে ব্যাংক কি করে লোন দিব? পুরা দেশের ইকোনমিক হিসাব কিতাব সবকিছু গড়বড় হয়ে যাবো না? মানুষের আবার ট্রেড করতে বোঝাতে ব্যাংকে ডিপোজিট করে, ফাইন্যান্সিয়াল সিস্টেম পুরো ঠাপ হয়ে যাবো না? তো এরকম সিচুয়েশন লং টাইম যদি চলে, তাহলে দেশের লেগে একটা ইরিলিভেন্ট সিচুয়েশন তৈরি হয়ে যাবে, ইজন্ট ইট? ইট ইজ নট এ রিলায়েবল সিচুয়েশন ফর এনি ইকোনমি। আচ্ছা, এই সবকিছুর মাঝখান দিয়ে আমি তোমার একটা জিনিস বোঝাই চলতে চাই, আবার সবাই একটু ফোকাস করো। আমি কইছিলাম আরবিআই যে টোটাল টাকাটা জেনারেট করছে, ইট ইজ M0, isn't it? পুরা ইন্ডিয়ান ইকোনমিতে যে টাকাটা চলতেছে বা আরবিআই এই টাকাটাই অ্যাকচুয়ালি বানাইছে। তুমি এবার ধরে বলে অ্যাকচুয়ালি স্যার বানাইছে আরবিআই 100 টাকা, পুরা ইন্ডিয়ান ইকোনমির ভিতরে 100 টাকাই আছে, আরবিআই এত ভালো এই টাকাটা দিয়ে দিচ্ছে তোমরা গৌরব সামনে। তাহলে এবার ইন্ডিয়ান ইকোনমিতে আছে কত? শুধুমাত্র 100 টাকা, ঠিক আছে? গৌরব স্যার কি তা করছে, এই টাকাটা নিয়ে সেটা জমা দিয়েছে এসবিআই। একটু দেখো খেলাটা। তো আমার এসবিআই অ্যাকাউন্টে আমি যখন বাইতে সেটা চেক করুম, বাই দিয়ার সিবিএস নেটওয়ার্ক কোর ব্যাংকিং সলিউশন, আমার অ্যাকাউন্টে 100 টাকা দেখাইব নি এসবিআই অ্যাকাউন্টে? হ্যাঁ, এসবিআই এর কেস হয়েছে আম্বানি লোন নিতে। আম্বানি অনেক 100 লোনের লেখা হয়ে যাচ্ছে। তো এসবিআই কি করবো, আম্বানির লোন দিয়ে দিব 100 টাকা। আম্বানির কাজ কি তা, আম্বানি নিয়ে সেটা লেবারে পেমেন্ট করবো। হ্যাঁ, বিজনেস চালাই দিব তো লেবার। এবার লেবার অ্যাকাউন্টে কত টাকা আইব, লেবারের ধরে এটা অ্যাক্সিস ব্যাংক, ঠিক নেই? এর অ্যাকাউন্টে 100 টাকা দেখা যাচ্ছে। তুমি কেউ স্যার এটা কেমনি থাকা, আরবিআই বানাইছ তুই 100 টাকা, তোমার অ্যাকাউন্টে 100 টাকা দেখাইতেছে, হের অ্যাকাউন্টে 100 টাকা দেখাইতেছে, তাহলে এটা আসলে আসে টাকাটা কই আছে? রাত্র 12টার সময় আমি আমার মারে কইতেছি মা আমার অ্যাকাউন্টে 100 টাকা আছে, হেও হের মারে কইতেছে হের অ্যাকাউন্টে 100 টাকা আছে। কে টাকা হের মার লোক বাট ফাইটা করতেছে। দেখো, এটা তো অ্যাকচুয়ালি তুমি বুঝলে স্যার এটা তো রিয়েল না জিনিসটা, এটা কি দিতেছে মাল্টিপ্লাইং এফেক্ট করতেছে, ঠিক না ব্যাপারটা? আচ্ছা, এই যে একটা সিচুয়েশন আমি তোমার সামনে ক্রিয়েট করলাম, এখান থেকে তুমি যদি M3 অনুমান করো, তুমি জানো স্যার কি M3 থিওরি কখন তুমি শিখাইছো, কয়েন এন্ড কারেন্সি ইন হ্যান্ড প্লাস ডিমান্ড ডিপোজিট ইন ব্যাংক অ্যাকাউন্ট কমার্শিয়াল ব্যাংকস প্লাস টাইম ডিপোজিটস ইন কমার্শিয়াল ব্যাংকস, ঠিক নেই? এমন নিয়ে শিখাইছিলাম তোমার M3 ক্যালকুলেশনটা। তুমি কি স্যার আজকের দিনে কারেন্সি তো মানুষের হাতে জিরো না, আমি 1 টাকা হাতে রাখছি না কেউ 1 টাকা হাতে রাখছে, আমি আমার 100 টাকায় ব্যাংকে রেখে দিছিলাম, ঠিক আছে? এবার আমার অ্যাকাউন্টও দেখাইতেছে কত, এটা 100 টাকা, ঠিক নেই কতটা? আবার লেবারের অ্যাকাউন্টও দেখাইতেছে এটা কত, 100 টাকা। আবার আমিও ইচ্ছা করলে যদি এখন ব্যাংকে গিয়ে কই আমার 100 টাকা তো আমি ইউজ করবো, আবার হ্যাঁ যদি কই হ্যাঁ 100 টাকা ইউজ করবো, হ্যাঁ এটা হ্যাঁ ইউজ করতে পারবো। কথা বুঝছো নি? আচ্ছা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং। এবার কি হইতেছে একটু বুঝছো, টাইম ডিপোজিট আমরা কি কেউ কোনো ফিক্সড ডিপোজিট করছি, এটাও জিরো। তাহলে আজকে এই পার্টিকুলার টাইমে এই পার্টিকুলার সিচুয়েশন অনুযায়ী এমসি কত বেরিয়ে গেছে? 200। বুঝছো নি ব্যাপারটা? 200. तुम लोग बस ये तो अजब ही गिमिक चल रहा है, आरबीआई ने बनाया था 100 रुपीज बट ये हो गया 200। लुक, इट इज कॉल्ड मनी मल्टीप्लायर इफेक्ट। কি করে এটা?
আচ্ছা তুমি কইবা স্যার এটা যদি আরো আরেকটা ব্যাংকে লোনিং এর লেগে যায় তাহলে আবার এটা হের অ্যাকাউন্টে যাইব, আবার আরেকটা গেলে আরেকটা ব্যাংকে যাইব না? যত এটা লোন স্প্রেড হইব একটা ব্যাংক আরেকটা ব্যাংকের থেকে লোন দিব, সাপোজ হেও টাকাটা উঠাইছে না, হেবারের ভিতরে নিজে ক্ষেতের ভিতরে মূলা গাজর বানায় খাই লাইব, হ্যাঁ টাকা দরকার নেই এখন, এই টাকাটা নিয়ে থাকলো তাহলে ব্যাংকটা অন্য একটা ব্যাংকে লোনে দিয়ে দিব অন্য কেউ অ্যাকাউন্টে, এবং এমনি এমনি চলতে থাকলে তো তুমি কি স্যার 100 টাকা তো দেখা গেছে 1 লাখ টাকা হয়ে যাবো, ঠিক না? মানি মাল্টিপ্লেয়ার এফেক্ট। তো টাকাটা আমি নিয়ে এসে একটা ব্যাংকে রাখছি দেখি তো এটা আরো অন্যান্য ব্যাংকে যাওয়ার চান্স পাইতে স্যার, আমি যদি এই টাকাটা আমার হাতে লিয়ে বয়ে থাকতাম তাহলে কি এই মানি মাল্টিপ্লেয়ার এফেক্ট হইলে ইনডাইরেক্টলি তাহলে আমি এটা কইতে চাইতেছি মানি মাল্টিপ্লেয়ার এফেক্ট পাইতে গেলে অ্যাটলিস্ট ব্যাংকিং সিস্টেম ওয়ার্ক করতে হইব, উইথাউট ব্যাংকিং সিস্টেম মানি মাল্টিপ্লেয়ার এফেক্ট তো আইতো না। এম আই ক্লিয়ার? আরবিআই কি তাই ক্যালকুলেশন করবো? ওকে, তাহলে এবার মানি মাল্টিপ্লেয়ার এফেক্টটা তুমি কি কইবা স্যার এম ইজ ইকুয়াল টু M3 বাই M0, তাহলে কইবা স্যার M3 কত হইছে 200, এটা আসলো কত 100, এটা দাও মানি মাল্টিপ্লেয়ার এফেক্ট কত হইছে এখানে 2 গুণ। এম আই ক্লিয়ার? Yes, sir. স্যার আচ্ছা ইয়েস বলো। স্যার দুইজনে যদি দেখা গেল তুলতে গেল তাইলে আচ্ছা দুজন 100 টাকা করে পাইবো। তো আগের থেকে যদি থাকি যদি 100 টাকাতে 200 টাকা কেমনে তুলবো? এটাই তো মানি মাল্টিপ্লেয়ার এফেক্টটা ব্যাংকিং সিস্টেম যারা তৈরি করছে, ঠিক আছে? তুমি মাইনা চলো থাকি যদি 100 টাকা, এটা কেমনে 200 টাকা হয় এটা লেগে একটু তুমি ওয়েট করো। অ্যাকচুয়ালি 100 টাকার ভিতরে পুরোটা 100 টাকা আরেকটা ব্যাংক এমন হয় পাস করে দিতে পারে না, এটার ভিতরে কিছু টাকা আটকাই দেয় আরবিআই। ওই যে আরবিআই এর হাতে কিছু ইয়ে আছে না, সিআরআর, এসএলআর, এটা তো একটা সিচুয়েশন বললাম, সাপোজ ইডি নাই কিন্তু আরবিআই এর কাছে যে টুলস গুলো আছে, আরবিআই 100 টাকা যদি কোনো একটা ব্যাংকে কেউ নিয়ে ফেলায় আরবিআই কে 20% সিআরআর লক করো, এসএলআর 18% লক করো, বুঝো নি? তাহলে প্রত্যেকটা হ্যাঁ। ব্যাংকে কিছু একটা টাকা আটকাই দিব আরবিআই। তো সবসময় যে কোনো একটা ব্যাংকের ভিতরে এরকম তো কোনো একটা সিচুয়েশন হয় না যে সব লোক এক লয়ে গেছে ব্যাংকের ভিতরে টাকা তুলতে, এমন হয়? না স্যার। তাহলে সব ব্যাংক এক লগে মিল্লা বসে একটা ইমিডিয়েট সলিউশন বাই করতে লাগবো যে আসলে আমরা হাতে টাকা কই, তুই বা টোটাল যে M0 বানানি হয়েছে আরবিআই যে টাকাটা M0 বানাইছিল পুরোটা টাকা যদি আরবিআই টুকায় বাই করতেছে পুরো ইন্ডিয়ার থেকে, তুমি গুবা তাহলে স্যার ব্ল্যাক মানি যে এত পরিমাণ টাকা মাইকে মরিশিয়াস লয়ে বাগছে কুইটান ভাই টাকা খুঁজছে কোসে ইন্ডিয়ার টুকায় পাইবো? তুমি চিন্তা করো কেমন সিচুয়েশন হইব। আরবিআই টস করে ঢুকাইলো তো টাকা পাইতো না, বলে আমি যে M0 বানাইছিলাম এটি কই? তাহলে আরবিআই কিটা করতে আসলো যত টাকা জেনারেট করছে সবটার ভিতরে চিপ লাগাইতে আসলো, সবটি টাকা ট্রেস করন যাবে, বাট ইট ইজ নট পসিবল। দ্যাটস ওয়াই এর লিগেই তো আমরা কি করতেছি এরকম সিচুয়েশন অ্যাভয়েড করেছি, আমরা দেখতেছি সিবিডিসি ডিজিটাল কারেন্সি। এবার তোরা টাকা M0 যেটা বানানি এবার বিয়ের কাছে পুরো হিসাব থাকবো আমার এই M0 কার কার কাছে আছে, বুঝছো নি জিনিসটা? হ্যাঁ স্যার। সার্ভিলেন্স করা যাইব। আচ্ছা মানি মাল্টিপ্লেয়ার এফেক্ট এদূর তুমি তো ক্লিয়ার নি, দেখো ফর্মুলাটা আগে বোঝা ট্রাই করো। ইটস এন্ড বার্ডস থাকবো এই লাইফের ভিতরে অনেক, ঠিক আছে? টপিকের ভিতরে অনেক ইটস এন্ড বার্ডস থাকবো, বাট আমি তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি হোয়াট ইজ মানি মাল্টিপ্লেয়ার এফেক্ট। আচ্ছা এবার এই কনসেপ্টটা থেকে ইনডাইরেক্টলি তুমি আরেকটা জিনিস বুঝো, প্রত্যেকের কাছে লোন যাইতেছে, লোন চলতেছে, লোন মানুষের কোনো একটা কাজের লেগেই তো নেয়। একটা এন্টারপ্রেনিউর কি করবো এই টাকাটা লোন নিয়ে এসে হের কাছে কোনো একটা প্রজেক্ট থাকতে পারে, হে ওইটাতে ইনভেস্ট করলো, হ্যাঁ কিছু সার্ভিস এন্ড গুডস ডেভেলপ করলো, আলটিমেটলি যখন হ্যাঁ কোনো একটা গুডস এন্ড সার্ভিস ডেভেলপ করবো আরেকটা বাকি মানুষ এয়ারট্রে কিনবো, দেশের ভিতরে ট্রানজাকশন চলবো, এরকম ভাবে কি দিব দেশের গ্রোথ হইব, আলটিমেটলি কি দিব এরকম ভাবে যদি লোনিং ফাংশন চলতে থাকে যত বাড়বো মানি মাল্টিপ্লেয়ার এফেক্ট যত বাড়বো তত কি দিব দেশের জিডিপি গ্রোথ হইব, ইজন্ট ইট? Yes, sir. মানে কানেক্ট করতে পারতেছো না, ডট গুলা কানেক্ট করতে লাগবে তোমার লগে, ঠিক আছে? যত মানি মাল্টিপ্লেয়ার এফেক্ট বাড়বো মানে কি দেশের ভিতরে লোন প্রসেস প্রচুর হইতাছে, আর লোন মানুষের নিয়ে গেলে কেউ তো এমন তুমি শুনছো কেউ লোন লইছে রেহে গিয়েছে আগরতলা পোলোটা হোটেলে বয়ে খাইছে, এখন তো আমি শুনছি না। মানুষ লোন লই কোনো একটা বিশেষ কাজে, ঠিক আছে? কিছু ডেভেলপ করবো, একটা জায়গা কিনবো, ওইখানে ভিতরে একটা ফ্যাক্টরি বানাইবো, কিছু একটা করবো, ঠিক আছে? কেউ আমি শুনছি যে লোন লইছে বলে হ্যাঁ গিয়েছে 4-5 দিন খাইলো, বা আমি মরিশিয়াস ট্রিপে যাবো লোন লিয়ে গেলাম, হ্যাঁ বাংলাদেশ গেলাম 5 লাখ টাকা লোন লিয়ে বাংলাদেশ গিয়ে খাই এটাই মানুষের দান টান করে এলাম, বা তোমার ইচ্ছে ছিল তুমি
একদিন দেশের থেকে সব ভিখারি বাগাই দিবা, ঠিক আছে, ভিক্ষা করে তোমার কষ্ট লাগে। তুমি ব্যাংকের থেকে একটা বিরাট বড় লোন নিলে কত, 70 লাখ, লই সেটা কিতা করবা, বটতলা দ্বারাই সেটা সবাই দিতেছ, কার কার টাকা লাগবে আমার কাছে আয়ো। সবাই দান টান করে এবার তুমি দেবো বাংলাদেশ বাইক গিয়া, হাইপোথেটিক্যাল সিচুয়েশন হয়ে দেবো। ব্যাংকে পরে তোমার টুকাই মোর বাড়ি কি টাকা লইলি, দুনিয়ার টাকা লোন টোন নিয়ে মানুষের দিয়ে টেহে গেছে বাংলাদেশ। তো এটা বুঝতেইব, যত লোন নিব তো হেও তো কাজ করছে না, হের লেগেও তো মানি মাল্টিপ্লেয়ার এফেক্ট হইব, আবার অনেকের অ্যাকাউন্টে টাকা দেবো। মানে ইকোনমির ভিতরে কত রকম হবে চিন্তা করেন যায়। তো মানি মাল্টিপ্লেয়ার এফেক্ট তোমার আমি বুঝে লাইতে পারছি। ওকে, কল মানি নোটিস মানি ইডিও তুমি বুঝলা, ভেলোসিটি অফ, আর আমি যখন লিখি একটু একটু করে টুকটাক যদি তুমি লেখা লেখা চলো আমার লগে মজা পাইবা। হ্যাঁ, নেক্সট, এবার একটু বুঝো আরবিআই যে সিআরআর এসএলআর এটির মাধ্যমে আরবিআই কিতা করবো, যার কারণে যে কোনো ব্যাংক এর কাছে যত টাকা আছে 100 টাকা থাকলে হে 100 টাকা লোনে ঘুরাইতে পারতো না, কিছু টাকা হে রিজার্ভ করে রাখতে লাগবো। তোমার কাছে ব্যাংকের কাছে টাকা করতে গাই, ব্যাংকের সোর্স অফ ফান্ডস কিতা, গতদিন যে আমরা পড়ছিলাম ব্যাংকের অ্যাসেটস এন্ড লায়াবিলিটি, ঠিক না, পড়ছিলাম না আমরা গতদিন। ব্যাংকের কাছে যে টাকাটা আয়, ব্যাংক যে লোন গুলো মানুষের দিতে আছে দিতেছে কি ব্যাংকের অ্যাসেটস, ব্যাংকের কাছে লায়াবিলিটি কিতা, যে টাকাটা আইন না সেটা ব্যাংকের কাছে রিসোর্স অফ ফান্ড এডুলে হেল লায়াবিলিটি, হে কইতে গাইতেছে মানুষের ডিপোজিট, আর দিতেছে কিতা হে লোন লইতেছে আরবিআই থেকে, ইজন্ট ইট? হ্যাঁ স্যার। আচ্ছা, আর হে মানুষের যে টাকাটা লোন দিতেছে এর উপরে হে কিতা করে ইন্টারেস্ট জেনারেট করে এডুলে হের অ্যাসেট। তাহলে এই যে দুইটা জায়গা, এক হইলে হে আরবিআই থেকে লোন লইতে পারবো, ঠিক আছে, আর একটা মানুষ আইনে হের কাছে ডিপোজিট দিব। এই দুইটা টাকারে যদি যা টাকা আইতাছে হ্যাঁ সবটি লোনে লাগাই দেয়, ঠিক আছে, আর এমন কিছু মানুষের লোন দিছে আর ওই বটতলা দ্বারা সেটা সব বিকারীরা টাকা দিয়ে দেবো বাংলাদেশ বাইক দিয়ে, তাহলে তো বিরাট সমস্যা হয়ে যাবো। তাহলে ব্যাংকগুলোর উপরে সবসময় সিআরআর এসএলআর, ঠিক আছে, কিছু কিছু বাউন্ডারি সেট করে দেয়, এই বাউন্ডারির বাইরে গিয়ে সেটা রিস্ক নিয়ে খেলবা না তোমরা। কি কি বাউন্ডারি দেখো, সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর স্ট্যাটিউটরি লিকুইড রেশিও, রেপো রেট, রিজার্ভ রেপো, সবটি একটা একটা করে আমরা ডিকোড করুন। হ্যাঁ, দেখো যে কোনো টপিক পড়ার বা যে কোনো সাবজেক্ট পড়ার কিছু কিছু ডাইমেনশনস থাকে, কনসেপ্ট, ফ্যাক্টস, রিসেন্ট ট্রেন্ডস, কি চলতেছে মার্কেটে, এন্ড দেন ইউর অ্যাওয়ারনেস। আমি যদি কনসেপচুয়াল কোনো একটা ক্লাসের ভিতরে হ্রাস করি খুব দ্রুত তোমার ডিফারে ফিরে জায়গা ফ্যাক্টর মতো, তাহলে এই ফ্যাক্টর গুলো তোমরা অ্যাকসেপ্ট করতে পারতো না। এতক্ষণ তোমরা বুঝাইছি পরে যে এখন তুমি অ্যাকসেপ্ট করতে পারবে, হ স্যার M1 M2 M3 M4 হোয়াই দিস থিংস এক্সিস্ট। আই সেটা কইলে M1 এর কাজ যেটা, M2 এর কাজ যেটা, M3 এর কাজ যেটা, M4 এর কাজ যেটা, উইথাউট টেলিং এনি স্টোরি দিয়ে করে কি তার বিআই। M1 কিটা এটা ভিতরে এডিডি আছে প্লাস প্লাস প্লাস, M2 কিটা এটা থিওরিটা, এডি কিটা a প্লাস b হোল স্কয়ারের মধ্যে শিক্ষা লাইবা। তো কনসেপচুয়াল ক্লাসে হ্রাস করতে পারি না আমি, এর ভিতরে একটু টাইম লাগবে, তুমি একটু বুঝে চলতে হইব। আর এডি যখন কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে দেন ইউ ক্যান অ্যাকসেপ্ট ইউর ফ্যাক্টস ইজিলি। রিসেন্ট ট্রেন্ড কি চলতেছে, কারেন্ট অ্যাফেয়ার্স কানেক্ট করে পড়তে লাগবো আমরা, আর থ্রু আউট দ্য ক্লাসেস তুমি অ্যাওয়্যার থাকতে লাগবো। ওকে, সো এই চারটা ডাইমেনশন ফলো করে যখনই তুমি কোনো একটা টপিক পড়বা। আচ্ছা, সিরিয়াস স্টুডেন্টের লেগে এবার দেখো এটি খাই না মাথায় দিয়ে একটা একটা করে দেখি আমরা। একটা পয়েন্ট আমরা হয়তো মিস করছি, ভেলোসিটি অফ মানি সার্কুলেশন। এই পার্টিকুলার জিনিসটা কিটা, একটা জিনিস একটু তুমি বোঝার ট্রাই করো। আম্বানির কাছে যে এত হাজার কোটি টাকা আছে, তোমার কাছে লাগে এই টাকাগুলা রেগুলার আম্বানি ইউজ করে, নাকি এই টাকাগুলো একটা জায়গার ভিতরে পড়ে থাকে? আরবিআই নিজের ডেইলি লাইফের স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করার লেগে যে টাকাটা লাগে 4000 কোটি টাকা হয়তো বা নিজের ডেইলি লাইফের ভিতরে একটা বিরাট অ্যামাউন্ট কিটা আনইউজড করে রয়েছে না, আর কিছু টাকাই হ্যাঁ ইউজ করতেছে ওটার থেকে। এর কাছে সমুদ্র আছে আর এখান থেকে কইতে গেলে তেনে কাটোরা ইউজ করতে আছে, ইজন্ট ইট? বাট ইন দ্য অপোজিট সিচুয়েশন, যে পেট্রোল পাম্পে কাজ করে, যে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, হি ইজ গেটিং এ ভেরি লো স্যালারি, 5000 or 7000 ইন এ পার্টিকুলার মান্থ। বা যে ডেইলি ওয়েজের কাজ করে, সন্ধ্যার সময় 700 টাকা হাজিরা পায়, হ্যাঁ এটা দিয়ে সেটা মুদি দোকানে যাইব, গিয়ে তেল কিনবো, এন থেকে আবার কি জানি কয় বাচ্চা লেগে ওষুধ লইব, যেমনি তারা মেনটেন করে, ঠিক আছে? তো হে 700 টাকার ভিতরে দেখবা মোটামুটি হে বাঁচিয়ে দিতে প্রায় 630 টাকায় খরচ হয়ে গেছে। তো আমি যে এখানে সিচুয়েশনটা কইছি, ক্যান ইউ অ্যাকসেপ্ট দিস থিং? সিম্পল স্যার, হয় এটাই তো হয়। তো একটা পোর পার্সনের হাতে যে 700 টাকাটা আইছে, তোমার কাছে লাগছে না এটার ভেলোসিটি বেশি? হোয়াট ইজ ভেলোসিটি? ব্যাগ ভেলোসিটি কিটা, স্পিড কিটা, এটা ছোটবেলা আমরা বুঝছি। ওই
কোনটা জিনিস কত ফাস্ট যাইতেছে। তো একটা মানুষের, গরিব মানুষের হাতে যে টাকাটা আইতাছে ওইটা ট্রানজাকশন, এর হাতে অনেক বেশি স্পিড থাকে, ডাইলি খরচ হয়ে থাকা। বাট একটা ধনী লোকের হাতে যে টাকাটা আছে এটা বিশাল বড় একটা অ্যামাউন্ট পার্ক থাকে, ওই টাকাটা আনইউজ থাকে। সো দ্য ভেলোসিটি কার হাতে বেশি, গরিব লোকের হাতে বেশি না ধনী লোকের হাতে টাকার ভেলোসিটি বেশি? টেল মি। গরিব গরিব লোক। তাহলে দেখো ডেফিনেশন কি কইতেছে, ভেলোসিটি ইজ দ্য নাম্বার অফ টাইমস মানি পাসেস ফ্রম ওয়ান হ্যান্ড টু অ্যানাদার। ওকে, সো এটাই রিচ পরের যে ব্যাপারটা তোমার কই দিছে, মোর বোরোইং মোর স্পেন্ডিং, ফাস্টার সার্কুলেশন হাই ভেলোসিটি। ক্লিয়ার? তো টার্মটা বুঝাইলেছি তোমার, হোয়াট ইজ ভেলোসিটি অফ মানি। ওকে, নেক্সট। এখানে টিসিএস টিপিএস স্টুডেন্ট কেডা কেডা আছো? সুস্মিতা সিনহা আছো, অতনু আছো, আর কি কেউ আছো? নো ওয়ান। রিয়া মুভিং একজন জয়েন করে, তুমি কিসের লেগে পড়ো, মানে কোন এক্সামের লেগে কইতে পারবা? স্যার টিপিএসসি। ওকে, ঠিক আছে, চল। তুমি কি আমাদের কোচিং স্টুডেন্ট নাকি ওপেন জয়েন করো? কোচিং এ নিউ এডমিশন। ওকে, ঠিক আছে। কিছু তো মিস করছি না আমরা, সবই তো গো থ্রু করলাম। যারা টিপিএসসি তারা লেগে ইকোনমি দরকার, বিকজ টিপিএসসি সব কোশ্চেনের ভিতরে দেখতাছি ইকোনমির কোশ্চেন আইতেছে। আমি তোমরা দেখামু কয়েকদিন আগে কিছু করে লই, এরপরে কিছু পিওয়াই কিউস লই আমরা বম, এরপরে দেখো আমরা পারি রেডি করতে। দেখো চলো আমরা পড়ি। ভেলোসিটি বুঝে লাইলাম। এই যে জিনিসগুলো আছে এটা যখন আরবিআই উঠাইবো নামাইবো, তাহলে ব্যাংকের কাছে যে 100 টাকাটা আছে, ব্যাংক যদি 100 টাকার ভিতরে ধরো 20 টাকা কোন একটা কারণে আরবিআই ডাইরেকশন মানে লক করে লাইতে লাগছে, তাহলে ব্যাংকের হাতে টাকা কত হইলো? 80 টাকা নি। এই 80 টাকা যখন আরেকটা ব্যাংকে যাইবো, ওইখানে আবার ধরো 20 টাকা লক করে লাইতে লাগছে ওই পার্টিকুলার ব্যাংকটা, তাহলে আবার কইছে এটা 60 টাকা। এরপর আবার যখন আরেকটা ব্যাংকে যাইবো তখন এটা আরো কমে যাবো, কেমনে করে চলতে থাকবো নি? আগে যে 100 গিয়েছিল 200 300 400 হয়ে যেত, এখন কমে কমে যাইতেছে না 100টা, এখনো বাড়তেছে কিন্তু 100 টাকা 180 হয়ে গেছে। 100 টাকা যখন আরেকটা ব্যাংকে গেছে মোটামুটি দুধ কত হয়ে গেছে? 100 টাকা প্রায় 200 টাকার উপরে গেছে। কিন্তু আগে যেমন 100 200 একটা ব্যাংকের থেকে একটা ব্যাংকে ফার্স্ট হইতো, কিন্তু তখন যখন দেখো 20% একটা 20 টাকার লক লাগাইছে, প্রত্যেকটা ব্যাংকে কিছু টাকা আটকাইতেছে। বুঝতে পারতেছো জিনিসটা? যার কারণে কি দিতেছে, ব্যাংকের কাছে লোনেবল ফান্ড কমতেছে। এই ব্যাংকের কাছে গেছে 80 টাকা, এরপরের ব্যাংকের কাছে 60 টাকা, এমনি করে সেটা কিতা লোনেবল ফান্ডটা আস্তে আস্তে ডিক্রিজ হয়। তাহলে আরবিআই যদি কয় 20 টাকা না, এখন 30 টাকা করে লক করো, তাহলে টাকা আরো কমবো, ঠিক নি? এরপরে কইলো না না 30 টাকা না 40 টাকা লক করো, টাকা আরো কমবো। সবটি ব্যাংকের ভিতরে লোন 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 প্রসেস কমে যাবো, আলটিমেটলি লোনেবল ফান্ড কমে যাবো, ইজন্ট ইট? হ্যাঁ স্যার। তো টাকার সাপ্লাই যদি এমনি করে কমাই দেওয়া যায়, যে মানুষটা বাজারে গিয়ে লাভ ফাল দিতেছিল এর কাছে টাকা আসলো দীক্ষা, ঠিক আছে, বা আমার মতো কিছু মানুষ যদি এমন স্কিম করে রাখে, বাইক বইয়া প্ল্যান করে রাখে, আমি 70-80 লাখ টাকা লোন নিয়ে সবার ভিতরে দান টান করে বাংলাদেশ ভাইকে যাবো, তখন ব্যাংকে এরকম মানুষেরা লোন দিতে পারবো? ব্যাংক জিগাইবো তোমার কারণ কি, তুমি কইবা কেউ কেউ বাড়ি বানাইতে লাগে, কেউ কেউ একটা ফ্যাক্টরি গুলো, হ্যাঁ, আর তুমি গিয়ে কইতেছো দেখো আমি মানুষের দান করে লাগে আমার 70 লাখ টাকা, ব্যাংক কইবো দ্য এক্সিট ডোর ইজ দেয়ার, ঠিক আছে? বিকজ ব্যাংকের কাছে লোনেবল ফান্ড কম থাকলে তারা আটু ঝাটু মানুষের একদম এন্টারটেইন করতে পারে, ঠিক আছে? তো প্রত্যেকটা জায়গার ভিতরে কি করে আরবিআই এমনি করে লক লাগায়। সো এই লকিং মেকানিজম নি কিটা কিটা সিআরআর এসএলআর একটা করে এখন ডিকোড করতে শুরু করবো আমি। তো বুঝছো, যখন লোনেবল ফান্ড অনেক বেশি থাকে, আরে টাকা আছে রাম আয়ো শাম আয়ো আটু ঝাটু যে আইতেছে তারা দেন দিব। হোয়েন লোনেবল ফান্ড ইজ হাই, 100 টাকার 100 টাকাই পরের ব্যাংকে দিয়ে লাউন যায় অন্য কেউ লোনের লেগে, তখন কি দিব? ইন্টারেস্ট রেটও কম থাকবো, ঠিক না? টাকা প্রচুর আছে আমার কাছে, আরবিআই এর থেকেও যদি আমি লোন লিয়ে আনতেছি, আরবিআই আমাদের কম ইন্টারেস্টে লোন দিতেছে, তো আমি কি লিগে আরেকটা মানুষের কম ইন্টারেস্টে লোন দিতাম না? বুঝতে পারছো নি? হাই লোনেবল ফান্ড মানে কিটা ইন্টারেস্ট রেট কম, এবার টাকা আসি আমার কাছে কম, এবার এটা নিয়ে এসে আমি খাটাইতে লাগবো বেশি ইন্টারেস্টে। বুঝতে পারছো জিনিসটা?
এবার যদি লোনেবল ফান্ড কোনো কারণে কমে জায়গা, বেশি বেশি টাকা লক করতে লাগতেছে, এবার এই কম টাকা দিয়ে সেটা বেশি প্রফিট গেইন করতে হইব, ব্যাংকের ইন্টারেস্ট হাই রাখতে হইব, ঠিক না? ইন্টারেস্ট হাই হয়ে গেলে অনেকে যাইবো ব্যাংকের ভিতরে গাড়ি কিনতো, গিয়া শুনবো মা 15% ইন্টারেস্ট গাড়ির লেগে থাক, স্কুটারই চালি এটা বলা। আর যখন ইন্টারেস্ট রেটটা কম থাকবো, এ যাইবো ব্যাংকের ভিতরে গিয়া কইব একটা গাড়ি কিনলাম বুঝলে, কত সিটার গাড়ি? 4 সিটার গাড়ি, বাড়িতে মানুষ কিন্তু আছে 8 জন, তো আচ্ছা অ্যাডজাস্ট করুন। গিয়া দেখবো ব্যাংকের ইন্টারেস্ট রেট একদম কম, 8% লোন পাওয়া যাচ্ছে, হ্যাঁ থাক থাক বড় গাড়ি আমি আর্টিকা কিনা লাই, চান্স আছে। বুঝতে পারছো জিনিসটা? তো এই যে ইন্টারেস্ট রেটটা কিসের উপর ডিপেন্ড করতেছে? ব্যাংকের ইন্টারেস্ট রেটটা এটা ডিপেন্ড করে আরবিআই এই টুলস গুলোর উপরে, ঠিক আছে? দেখো এখানে জিসেপ, অপারেশন টুইস্ট, এমএসএস, ব্যাংক রেট, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, এখন না বলি সেটা চ্যাপ্টার আমি একটু কিছুক্ষণ লেগে স্কিপ করি, যখন প্রত্যেকটা টপিকের ভিতরে দিয়ে যাবো তখন আমরা মজা পাবো, ঠিক আছে? চলো স্যার কোয়ালিটি বলো। টুলটি ইউজ করতে করতে দেখা গেল টাকা একদম কমে গেল গা লোন দেওয়ার মতো, তো Yes. কিটা করবো? ওই তো ডিমান্ড কম। দেখো একটা সিচুয়েশন পর্যন্ত আরবিআই তো এরকম কোনো সময় করতো না, ওই তো ইটস এন্ড বাটস তো থাকবোই, কিন্তু তুমি তো এই জিনিসটা জানতে লাগবে আরবিআই এটা কতক্ষণ পর্যন্ত করবো, যখন 4% প্লাস মাইনাস 2% থাকবো না, এটার ভিতরে থাকলে কি হ্যাঁ, আরবিআই তোমার কাছে লাগতেছে হুদা আরবিআই কি পাগল হয়েছে? হ্যাঁ কি মানে আরবিআই যে মানে গভর্নর হ্যাঁ কি আমার মতো যে লোন লিয়ে বাংলাদেশ ব্যাংকে দেবো? যখন দেখবো আরবিআই যে এটা স্যাটিসফাই হইতেছে, এত বেশি কি মানে দেখো চাবি বেশি মুসরাইলে কিন্তু ব্যাংকে লাগা, তো আরবিআই যে চাবি মুসরাই যতক্ষণ মধ্যে এটা ঠিকঠাক রাখতে ট্রাই করবো না, এটা তো হেরার মানে তুমি সারাদিন যত পড়াশোনা করলা এরপরে তো আবার সিলেবাস দেখবা, সিলেবাসের তো বাইরে যেতে না না। বুঝেছেন? ইটস এন্ড বাটস একটু কন্ট্রোলে রাখো। আর ইটস এন্ড বাটস মানে দেখো আমি সবসময় তোমার সব ইটস এন্ড বাটস এর আনসার দিতে পারবো, কখন এটা পারছি সবসময় পারন যে এটাও কিন্তু গ্যারান্টি নেই। টপিকে থাকো, অনেক কিছু হইতে পারে, কখন ভূমিকম্প আইলে আমরা ল্যাপটপ ফুটে গেল, আমরা কেমনে ক্লাস করব? এমন চিন্তা করো না, যেটা কইতাছি এটার ভিতরে বেশি ফোকাস করো, এটা আন্ডারস্ট্যান্ডিং এ ফোকাস করো, এটা লজিক্যালি সেট করতে ফোকাস করো, অনেক কিছু হইতে পারতো। আরবিআই, সিআর, রেসেলার কালকা সকালে যদি আমার নতুন কোন একটা টোল লই এটা হইতে পারে, যেটি আছে আমার কাছে আমরা ফোকাস করি। আচ্ছা ভাল লাগে মাঝে মধ্যে এমন ধরনের কোয়েশ্চেনও একটু মানে মুডটারে টুইস্ট করে আমরা। তো আরবিআই অ্যাকচুয়ালি কোয়ালিটিভ টুল, এডি তোমরা কইলাম মোরাল সোশিয়াল, ঠিক আছে না, ডাইরেক্ট অ্যাকশন, এরপরে মার্জিন দেওয়া, এডি আরবিআই কিছু কাজ করে, দুই রকমের টুল আছে, কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ, এডি অলরেডি কইছি তোমরা আমি। স্যার বলো। স্যার সিআরআর আর এসএলআর ইডি স্যার মনে করো স্যার বাড়াই দিলে তোরা তো ইনফ্লেশন রেট তো কমে জায়গা স্যার না, মনে করো স্যার আরবিআই মনে করো স্যার সিআরআর আর এসএলআর বাড়াই দিলে চলে ইনফ্লেশন রেট তো অটোমেটিকলি কমে জায়গা। অটোমেটিকলি কেমনে কমতেছে? এমন না তো সিআরআর আর এসএলআর রে বাড়াইছে, ঠিক আছে, ইনফ্লেশন ডাউন। মাঝখানে ঘটনাটা ইনফ্লেশন কিটা, এটা একটা এফেক্ট, মাঝখানে যে ঘটনাটি ঘটতেছে এই ঘটনার কারণে ইনফ্লেশনটা কমতেছে নাকি? তা এই ঘটনাটি তো আমার দেখতে হবে কি কি ঘটনা ঘটতেছে নাকি? তা ইয়েস স্যার। না এদিকে আরবিআই গুলো সিআর এসএলআর বাড়ছে, পরের দিন তুমি নিউজ পেপারে পাইলা ইনফ্লেশন রেট গোস ডাউন, মাঝখানে কিছু ইভেন্ট হইব তো না? এই ইভেন্ট গুলো কিটা? সিআরআর আর এসএলআর মানে কিটা আমি তোমার কইলাম ব্যাংকের কিছু টাকা লক করা, তো ব্যাংকের কিছু টাকা লক করা মানে কিটা ব্যাংকের লোনেবল ফান্ড কমে যাবো গা, আর ব্যাংকের লোনেবল ফান্ড যদি কমে যায় ট্রানজাকশন মার্কেটের ভিতরে মানুষ হাতে টাকা কম পাইবো, মানুষ লোন কম নিতে পারবো, যার কারণে তারা ডিমান্ডটা কমে যাবো গা, আর ডিমান্ড কমে যাওয়ার লেগে কি হয়ে যাবো গা, সাপ্লাই এর লগে ডিমান্ডটা আমার ম্যাচ হয়ে যাবো গা। আদারওয়াইজ টাকাটা যদি লক না করাইতে পারতো আরবিআই একটা পার্টিকুলার টাইমের ভিতরে, ডিমান্ড হাই থাকতে হইলে সাপ্লাই ম্যাচ করতে পারলো না ওই ডিমান্ডে, এন্ড দ্যাটস ওয়াই ইনফ্লেশন অনেক হাই থাকতে হইলে। এবার কি করা হয়েছে, যেহেতু টাকা সাপ্লাই কমে গেছে, ডিমান্ড অটোমেটিকলি কমে যাবে, ডিমান্ড এন্ড সাপ্লাইরে ম্যাচ করে দেওয়া হইব, ইনফ্লেশন দেন ইনফ্লেশন উইল গোস ডাউন, ইজন্ট ইট? ইয়েস স্যার। দেখো কাকুজে ডোরে তো কিছু জানে না, কাকুজে ডোরে দেখবো সিআর এসএলআর যদি হেরা যদি আমরা দেশে ভিতরে ফাইন্যান্সিয়াল ইনকালচার এত বেশি নাইও মানুষের। অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমি বা অ্যাজ এ স্টুডেন্ট অফ টিসিএস টিপিএস তুমি এই ইভেন্টে
বুঝতে লাগবে যে কিলিয়ে কমতেছে, এমন না সিআর এসএলআর বাড়ছে ইনফ্লেশন কমে যাবে, এটার কারণে কি ঘটতেছে, এটার এফেক্ট কি পড়তেছে ইকোনমিতে, ওটা তুমি ডিকোড করে এভরে কইতে পারো, আচ্ছা সিআর এসএলআর কারণে ইডিডি এমন হইতেছে, এই ইভেন্টগুলোর কারণে ইনফ্লেশন কমে যেতে পারে। ওকে, এটা অপোজিট হইব যখন সিআর কমবো। সিআর আজকের দিনে কত আছে, 4% কাছাকাছি থাকে, সিআর কমবে 2% আই বললো, মানে কিটা ব্যাংক মাত্র কইতেছে আগে 4% জায়গাতে এখন 2% টাকা লক করলেই সারবো। ব্যাংক কি খুশি, গেরে লোন দিব মানুষের, ঠিক না? মানুষ আবার কিতা করবো, দুনিয়ার টাকা লইব, ঠিক আছে, লইয়া কিতা করবো, ব্যাংকের ভিতরে মানুষ ইয়া কিনবো, গাড়ি কিনবো, টিভি কিনবো, ফ্রিজ কিনবো। বুঝতে পারছো এই জিনিসটা? হ্যাঁ স্যার। এই বছর এমন একটা ঘটনা ঘটছে, আমি তোমারে কই, ডিসেম্বর মাসে যখন আমি গাড়ি কিনতে গেছিলাম, তো আমি তো মোটামুটি ইকোনমি স্টুডেন্ট, 1 বছর ধরে সেটা আমি পড়ি, আমি এই জিনিসটি জানি। অনেকটা জিনিস আমরা আশেপাশে যে ঘটনাটি ঘটে এটি আমরা অবজার্ভ করতে গেলে ইকোনমি জানতে লাগবো। ইকোনমি ছাড়া ফাইন্যান্সিয়াল ইন কালচারই নাই, তুমি প্রত্যেকটা জায়গাতে ইন্ডিয়ান ইকোনমি দরকার। তো আমি যখন গাড়ি কিনতে গেছিলাম, এর আগের বছর যখন আমি গাড়িটার প্রাইস জানছিলাম, ইট ওয়াজ 8,20,000 উইথাউট ফাইন্যান্স, ক্যাশ কিনতে গেলে 1,20,000 টাকা লাগবে। এই বছর যখন আমি সেম গাড়ির প্রাইস ভেরিফাই করছি, দে টোল্ড মি দ্যাট এটার প্রাইস হচ্ছে অনলি 7 লাখ। হ্যাঁ, কেমনে? গাড়ির কি দরজা কম দিবা না চাক্কা কম দিবা? যেমন কিছু না, জিএসটি ডাউন হয়ে গেছে। আগে 18% আসলো, গাড়ির ভিতরে জিএসটি কমছে। আচ্ছা, গাড়ির ভিতরে যে জিএসটি কমছে, তো তুমি কইবা স্যার এটা তুমি এনে গেলিয়ে কইতাছো, অবভিয়াসলি এটা কার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিসকাল পলিসি, ঠিক না? ঠিক নেই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিএসটি কমাই বাড়ায়, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিটা করতেছে, এটা 18% আগে মানে গাড়ির প্রাইস খুব সম্ভবত 18% উপরে আসলো, 28% জিএসটি মনে আসলো ছোট গাড়ির মধ্যে, তো এটা কমাইছে, এরা জিএসটিটা এবার কমাইছে, মনে হয় 18% আনা হয়েছে। যেহেতু জিএসটি কমছে, অটোমেটিকলি গাড়ির প্রাইস কমছে, মানুষ এবার গাড়ি কিনতে ইন্টারেস্টেড হয়ে বসে। ইন দ্য সেম টাইম আমি যখন ব্যাংক ভেরিফাই করলাম, ব্যাংকের ভিতরে গিয়ে দিই গাড়ির লোনের পার্সেন্টেজ অনলি 8%, নর্মালি থাকে 9%, 10%, এরকমও যায় অনেক সময় 14% পর্যন্ত যায় বিভিন্ন ফাইন্যান্সে। এদিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইতেছে কিনা গাড়ি যাতে মানুষে বেশি কিনে, একটা বুম পিরিয়ড আনার লেগে। আরবিআই চাইতেছে কিনা মনিটারি পলিসির মাধ্যমে গাড়ির লোনগুলো একটু সস্তা করা, যাতে মানুষ বেশি বেশি পরিমাণে গাড়ি কিনে। দেখো, কার ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি, এটার লোকে কত কিছু রিলেটেড, স্টিল ইন্ডাস্ট্রি রিলেটেড, এটার লোকে ক্লদিং ইন্ডাস্ট্রি রিলেটেড, কারণ এখানে গাড়ির তোমার ফোম লাগে, অনেক কিছু সিট বানাইতে লাগে, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি কানেক্টেড, চিপ বানাইতে লাগে, প্লাস্টিক ইন্ডাস্ট্রি কানেক্টেড, একটা গাড়ির ইন্ডাস্ট্রি লগে। কারণ গাড়ি গীতা একটা মানুষের শরীরের ভিতরে যেমন সবকিছুর কম্পাইলেশন থাকে, গাড়ির ভিতরে তো মোটামুটি সব লাগতে আছে। কার ইন্ডাস্ট্রি যদি বুম করে, এর লগে আরো কয়েকটা ইন্ডাস্ট্রি এক লগে বুম করবো না, ইজন্ট ইট? সো গভর্নমেন্ট চাইতাছিল, বা আমরা পুরো ইকোনমিক কন্ডিশনটা এরকম আনার ট্রাই করে হইতেছিল যে অ্যাকচুয়ালি মানুষের হাতে কিছু, মানুষের একটু লেভারেজ বাড়ায়, যাতে মানুষ কিছু কিনা বেচা করে। কিনা বেচা করলে কি হইব, দেশের জিডিপি গ্রোথ হইব, কথা বুঝছো নি? প্রোডাকশন বাড়বো, প্রোডাকশন বাড়লে জিডিপি গ্রোথ হইব, জিডিপি গ্রোথ হইলে মানুষের এমপ্লয়মেন্ট রেটও বাড়বো। মানুষের যদি ডিমান্ড কমে জায়গা, হঠাৎ করে সেটা মানুষ খালি ব্যাংকে যাইতেছে, গিয়ে সেটা গাড়ি কিনুন যাবে, না না না, রেট বেশি, ইন্টারেস্ট রেট বেশি, যখন কিনতাম না। তাহলে এরকম সিচুয়েশনে কি দিব, কার সেলার কোম্পানির আছে না, প্রফিট ডাউন হইব। শুধু কার সেলার কোম্পানির প্রফিট ডাউন হইব এটা ব্যাপার না, এই কার ইন্ডাস্ট্রির লোকে যারা যারা আরো বাকি ইন্ডাস্ট্রি গুলো আছে, সবটির ভিতরে ডিমান্ড ডিক্রিজ হইব। আর যখন ডিমান্ড ডিক্রিজ হইব এরকম একটা প্রাইভেট সেক্টরের ভিতরে, মানুষের এমপ্লয়মেন্টও কমবো, কোম্পানি নিজের এমপ্লয়িটা ডিক্রিজ করে লাগবো, আনএমপ্লয়মেন্ট বাড়বো। বুঝতে পারছো? সো এই সবকিছু জিনিস চিন্তা করি, সেটা ডিমান্ডের যদি একটু হাই করা যায়, কয়েকটা ইন্ডাস্ট্রি একলগে গ্রো করবো, যার কারণে কি দিব, নতুন কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন হইব, তারাও কাজ পাইব। ক্লিয়ার? মানুষ কিনতে আসবে না কিছু, ডিমান্ড কমে গেছে, জিনিসের দাম কমে গেছে, তো তোমার কাছে কি লাগে এই পার্টিকুলার এখন যে গাড়ির দামটা 8 লাখ থেকে 7 লাখ টাকা করে, সেটা লং টাইম থাকবো, নাকি ওই যে 4+- 4% যখন দেখবো স্যাটিসফাই হয়ে গেছে, এটা আবার ঘুরে ফিরে আবার জায়গা যাবো, ঠিক না? এটা একটা পার্টিকুলার টাইমের লাগে এটা কি করা হয়েছে, ড্রপ করা হয়েছে, যাতে তুমি কি তা হয় ইকোনমির একটা বুম দেওয়ান যায়। কারণ ডিমান্ড এত যদি কমে জায়গা, ইনফ্লেশন যদি এর নিচেও জায়গা, আরে গাড়ি কেউ কিনতেছি না, কোনো ডিমান্ড নেই, তাহলে গাড়ির প্রাইস কমে যাবো, কারণ অটোমেটিকলি ব্যাকলগ, প্রচুর পরিমাণে ব্যাকলগ জমা থাকবে, মানুষ কিনতো না, ডিমান্ড নাই, মানুষের কাছে টাকা নাই, রেট কম তুইব। ফ্লাইটের ভিতরে যে সময় মানুষ উঠতে চাইতো না, তো ফ্লাইট অটোমেটিকলি কি তা করো, প্রাইস ডিক্রিজ করবো, 1,000 টাকা দিলে যাবো আমরা কলকাতা।
ওকে, দেবস্মিতা কিছু কইবা? না স্যার ভুলে অন হয়েছে। গাড়ি কিনবা না ফ্লাইটের টিকিট লাগবে তোমার, কো লোন দেওয়া হইব তোমার? তো একটা লিমিটেড টাইম পর্যন্ত ইনফ্লেশন ভালো, দেখছো তো কি লিগা এমপ্লয়মেন্ট জেনারেশন হইব না? ইনফ্লেশন যদি কমে থাকা, ডিমান্ডই নাই কোনো কিছু, মানুষের এমপ্লয়মেন্টের তো কমে যাবো গা। ঠিক নি কথাটা গোসা আমার? হ্যাঁ স্যার। তো ইকোনমি বুঝতে গেলে দেখছো তুমি কতগুলো ডাইমেনশন একলগে চিন্তা করতে লাগে, একটা একটা জিনিসের লাগে কেমনে কানেক্টেড। ওকে, সো এটা একটা পার্টিকুলার মুভমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর আরবিআই মিলে সেটা ক্রিয়েট করছে। ক্লিয়ার? ব্যাংকের কাছে লোনেবল ফান্ড বাড়ানো হয়েছে, যার কারণে ব্যাংক ইন্টারেস্ট রেট কমাই দিতেছে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজের পলিসিগুলো এরকম ভাবে ফর্মুলেট করছে যাতে কিনা মানুষের ডিমান্ডটা হাইক করা যায় ফর এ পার্টিকুলার পিরিয়ড। মেবি নেক্সট ইয়ার যখন আবার বাজেট আইব, গাড়ির 18% জিএসটি বাইরে আবার 28% যাবো, যে গাড়িটা এই বছর আমি 7 লাখ টাকা দিয়ে কিনতে পারছি, এটা আবার 8,20,000 বাইরে উপরে যেতে পারে। ঠিক আছে? হঠাৎ করে দেখা গেল আবার এত পরিমাণে গাড়ি কিনা বেচা হইতেছে মার্কেটের ভিতরে, গাড়ির এত ডিমান্ড, যেই গাড়ির দাম হওয়া দরকার আসলো 5 লাখ টাকা, ঠিক আছে, কোম্পানিটার এত ডিমান্ড দেখে সে এই গাড়ির দাম লেগে গেছে কত 7 লাখ। কারণ কি লিগা ডিমান্ডের লগে সাপ্লাই ম্যাচ করতে পারতেছে না, কম সাপ্লাই করতে পারতেছে গাড়ি। সো এবার যে অফার করতে পারো, হ্যাঁ কিনো দাম বেশি। এই যে পার্টিকুলার পিরিয়ডের ভিতরে জিএসটি ডিএসটি কমছে, মানুষ দিয়ে সেটা প্লেনও কিনতে শুরু করবো বেশি বেশি। তো আমি আরেকটু চালাকি করতে পারতাম, সবসময় তো মানে প্রপারলি বুদ্ধি হয় না। হ্যাঁ, আমার প্ল্যান আসলে এই বছর আমি একটা বাড়ির ছাদ দিব, কারের উপরে যে ইন্টারেস্ট রেটটা তো কম, তো গাড়ির ভিতরে আমি যদি ডাউন মানিটা কম দিতাম, আরো বেশি কিছু টাকা ব্যাংকের থেকে লোন লইলে আমি পাকে, তাহলে আমার হাতের ভিতরে ক্যাশ টাকা অ্যাভেল লইলে, মানে ইন দ্য নেম অফ ব্যাংক লোন, বুঝছো না ব্যাপারটা? আমি আমার ক্যাশ টাকা সাপোজ আমি 3 লাখ টাকা দিছি, 3 লাখ টাকা থেকে 2 লাখ টাকা আমি আমার নিজের হাতে রেখে দিলাম হইলে, ওকে, আর এই 2 লাখ টাকা যদি আমি ব্যাংকের থেকে লোন লিয়ে ওইখানে ঢুকাই দিতাম, তাহলে গাড়ির ইএমআই আমার বেশি করে দিলে আমার বাড়ির ছাড়টা হয়ে গেল বলে, মানে এমন হয়ে গেল আমার ছাড়টা ইএমআই দিয়ে গেল বলে এক লগে। কারণ আবার এখন যদি ব্যাংকের ভিতরে গিয়ে সেটা একটা পার্সোনাল লোন নিতে চাই, নিজের বাড়ির ছাদ দিতে গেলে আমার দেবো 14% চার্জেস। কিছু কিছু পার্টিকুলার লোনের ভিতরেই তারা পার্সেন্টটা কম রাখে, বুঝছো তো? কিলিগা স্যার, কিলিগা পার্সোনাল লোন 14% কিলিগা? তোমার পার্সোনাল লোন কিনা সেটা তুমি হয়তো এরকম কোন ইন্ডাস্ট্রি থেকে খরচা করছো, তুমি গিয়ে সেটা হোটেলের ভিতরে খাইছো ঘুমাইছো, এটা দিয়ে সেটা বাকি ইন্ডাস্ট্রি গুলোর প্রফিট হইতেছ না। পার্টিকুলারলি কার লোনের ইন্টারেস্ট রেট কমায় রাখছে কিলিগা? এটা কিনলে আরো বাকি যে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে এটিরও গ্রোথ হইব। কথাটা বুঝতে পারছো নাই কি কইছি আমি? সো ওয়াইজলি ইচ্ছা করলে এটা এমন ভাবে আমি ইউজ করতে পারতাম, কিন্তু উতনা সমস্তে সমস্তে দের হয়ে গিয়েছে। আবেগ কাজ করছে, বিবেক কাজ করছে না, এমন হয়ে গেছে আর কি। মানে আমি যদি এটা ইউজ করে নিতাম, মানে আলটিমেট উইজডম ইউজ হয়ে গেল বলে, এটি মানে ঠান্ডা মাথায় পরে যে চিন্তা করলে বাবন যায় আর কি। আর এই বছর আমি ইচ্ছা করলে একটু নিজের ব্রেন ইউজ করতে পারতাম। ডেসক্রিপশন দিলাম, এক্সাম্পল দিলাম, যাতে তোমরা জিনিসটি কানেক্ট করতে পারো। এটা তো অলরেডি আমরা ডিসকাশন করে নিয়েছি না, যে এটা 4% প্লাস মাইনাস 2% থাকা দরকার। ওকে, সিআরআর, এসএলআর আর রেপো যখন উপরের দিকে যায়, লোনের ইন্টারেস্ট বাড়ে, তাহলে কি হচ্ছে? ডিমান্ড কমবো, মানি সাপ্লাই কমবো। অলরেডি এই জিনিসগুলো তোমরা আমি কইছিনি। হ্যাঁ স্যার। আচ্ছা, লোনের ইন্টারেস্ট রেট বাড়ানি, যার মাধ্যমে আরবিআই ডিমান্ড রেট কমায়, এরকম পলিসি যখন আরবিআই ইউজ করে, লোন ইন্টারেস্ট বাড়ানি এবং ডিমান্ড গুলোরে কমানোর লেগে আরবিআই যে পলিসিটা ইউজ করে, এটা কি কয়? কন্ট্রাকশনারি পলিসি, কোনো কিছু সংকুচন করা। ঠিক আছে? এটা কয় কন্ট্রাকশনারি পলিসি। কন্ট্রাকশনারি, টাইট বা হকিশ পলিসি, ডিয়ার মানি পলিসি, স্লো করে দিব ইকোনমিতে। ঠিক আছে? বেশি টাকা হাতে রাখার ট্রাই করবো। কথা বুঝছো? এখন কি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি চালাইছিল আরবিআই যখন 8% লোন দিতে আসলো গাড়ির লোন? তুমি বলবো না না স্যার, এরা তো পুরা বেশি করে দিতেছে, ঠিক না? এখন কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ইউজ করতেছ না, কিন্তু কিছু কিছু সময় ইউজ করে আরবিআই, খুব টাকা লক করাইতে ট্রাই করে। ওকে, ক্লিয়ার করে এটার লেগে, এটা ফুলফিল করতে চায় তারা, সিলেবাস এটা তারা। ক্লিয়ার? নেক্সট, মানি মাল্টিপ্লায়ার ফর্মুলা, ওই যে 2x, হ্যাঁ, এটা তারা এখন কইতাছে, আমি অলরেডি তোমরা বুঝাইলেছি এটা।
100 টাকা ডিপোজিট করলো ব্যাংক, এটা কেমনে গিয়ে 200 টাকা হয়ে গেছে, ডান বুঝে লেছি। সিআরআর এক সেকেন্ড একটু, আচ্ছা আরবিআই মনিটারি পলিসির যে একটু আগে লাইনগুলো পড়ছিলাম, এখানে সিআরআর এসএলআর আসতো না, তো প্রথম যে সিআরআর আছে এটা একটু বোঝানোর ট্রাই করবো আমরা, খুব মন দিয়ে একটু বুঝছো, হ্যাঁ? Let's try to understand. Cash reserve ratio is the percentage of deposit that banks cannot lend and must keep with RBI. আরবিআই যে রিসোর্সেস গুলো আছে, আরবিআই যে মানে প্রত্যেকটা ব্যাংকের যে টাকা ডাইতাছে, এগুলো হ্যাঁ মানুষের ডিপোজিট লইতাছে, মানুষের কাছে ডিপোজিট করতেছে, বা হ্যাঁ আরবিআই থেকে কিছু টাকা লোনে লই আইছে, কথা বুঝছো? তো এবার কইতেছে কিটা, ব্যাংকের কাছে যে টোটাল টাকাটা আছে ব্যাংকের ফান্ডে, যেটা থেকে হ্যাঁ লোন দিতে পারবো, এই টাকার যে পার্সেন্টটা আরবিআই কইব কিটা এটা লক করাও। আর এই টাকাটা শুধু লক না, তোমার মানে তুমি এমন না এটা লক করেছিলে তুমি তোমার কাছে রেখে দেবে, এই টাকাটা পুরো ট্রাক বলেছি আমার কাছে পাঠাইবে, আমার ডাইরেক্ট আরবিআই অফিসে, কথা বুঝছো? কি কইছি? হ্যাঁ স্যার। যদি এখন পার্সেন্টেজ আবার কমাই, 4% জায়গা 3% যদি করি, যে টাকাটা তুমি ফেরত পাও না আমি আবার ট্রাক দিয়ে তোমার কাছে পাঠাবো, এটা তুমি তোমার ব্যাংকে রাখতে পারতো না, এটা পুরা আমার সার্ভারে থাকবো, আমার কাছে এটার পুরো হিসাব থাকবো, কথা বুঝছো? ওকে, সিআরআর ইজ পার্ট অফ ব্যাংকার ডিপোজিট উইথ আরবিআই, তাহলে ব্যাংক এই টাকাটা কই করতে লাগে, আরবিআই এর কাছে ডিপোজিট করতে লাগে। আরবিআই পেইজ নো ইন্টারেস্ট অন দিস, আরবিআই এর উপরে কোনো ইন্টারেস্ট তো ব্যাংকের দেয় না, ক্লিয়ার? আচ্ছা, তো আমি তোমরা অলরেডি কইলেছি সিআরআর যদি বাড়ে লোনেবল ফান্ড কমবো, ওই 100 টাকার থেকে যদি 4 টাকা লক করে লাই, তাহলে তো লোনেবল ফান্ড আস্তে আস্তে কমতে কমতে যাইবো, ঠিক না? তাহলে মানি মাল্টিপ্লায়ারও তো ডিক্রিজ হইব, অলরেডি তোমার বুঝেছিলাম না আমি। হ্যাঁ স্যার। তাহলে তুমি কইতে পারো নি অ্যাকচুয়ালি স্যার উই ক্যান সে মানি মাল্টিপ্লায়ারের ফর্মুলাটা সিআরআর লগে ডাইরেক্টলি প্রপোর্শনাল না, বাট ইনভার্সলি প্রপোর্শনাল। সিআরআর যদি বাড়ে মানি মাল্টিপ্লায়ার কমবো, সিআরআর যদি কমে মানি মাল্টিপ্লায়ার বাড়বো, ঠিক নেই? ইট ইজ এন ইনভার্স রিলেশন। লেখাও দিছি, ওকে। সাপোজ ধরো এবার একটা সিচুয়েশন, আজকের দিনে সিআরআর কত 4%, ওকে। সিআরআর যদি 4% হয়, তুমি যে এখন একটা ফর্মুলা শিখছো স্যার, মানি মাল্টিপ্লায়ার ইনভার্সলি প্রপোর্শনাল 1/সিআরআর, তাহলে এইখানের ভিতরে আচ্ছা 4%, তোমরা জানো পার্সেন্টের থেকে যদি তুমি ফ্র্যাকশনে যাও, ওই যে তোমরা কইছিলাম সাপোজ তোমার কাছে কিতা আছে হাফ আর 50, তুমি মনে রাখতা, ঠিক নেই? 50% থেকে এখানে গেলে তুমি কিতা করতে লাগবো, কোসে গুণ করতে লাগবো না ভাগ করতে লাগবো? তুমি একবার ডিভাইড করতে লাগবো, ঠিক না? ডিভাইড করতে লাগবো, ওদের ডিভাইড করবা 100 দিয়া, আর এটাতে এটা গেলে কিতা করতে লাগবো মাল্টিপ্লাই, হাফ আর 50 তোমরা কইছিলাম, বলো বলো বলো। স্যার এখন সিআর রেট তো 3% হয়ে গেছে মনে হয়। আগে আগে 4% আসছিল, কিন্তু এখন 3% হয়ে গেছে। আমি যত জানি স্যার কোন হইতে পারে তো, প্রত্যেক 3 মাস পর পর, প্রত্যেক 3 মাস পর পর চেঞ্জ হয়, হইতেই পারে। একটা কুইক চেক করে লাই আমরা, কোয়ার্টারলি চেঞ্জ করে তো আরবিআই, দেখতেছো এখন কি তা ম্যাচ হলো না, উই আর ইন দ্য সেকেন্ড কোয়ার্টার, 3%, ইয়েস আজকের দিনে 3%। আচ্ছা, এটা সবসময় চেঞ্জ হয় বুঝছো, তুমি যখন পরীক্ষা দিবা তখন এর কয়েকদিন আগে দেখালে কত চলে, 4.3 চলতেই থাকে। হয়তো আমি 1 মাস আগে নোটটা লিখছিলাম, আমার নোটে 4% আমি লিখে রাখছি। এবার কত হইতাছে ইয়া 4% তুমি কনভার্ট করে সেটা ফ্র্যাকশন হয়ে যাও, তুমি কইবা স্যার এখন কইছো তুমি পার্সেন্টেজের থেকে ফ্র্যাকশনে গেলে কিটা করবা, 100 দিয়ে ডিভাইড করবা, তো লো পরের নিচে লেখা 100, তার 25 100, ঠিক নেই? 1/25 হয়ে যাবো, তাহলে এম এম মাল্টিপ্লাই 1/সিআর কত 1/25, ঠিক না? তাহলে মানি মাল্টিপ্লায়ার কত হওয়া দরকার 25x, ইজন্ট ইট? 25 গুণ হওয়া দরকার আজকের হিসাব অনুযায়ী। আচ্ছা, কোন একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এই যে দেবস্মিতা কইল যে আরবির মাথা খরচ হয়েছে 100% সিআর করে দিছে, আমি যখন নোট বানাই আমি তোমরা কথা চিন্তা করে বানাই, তো
এমন সিচুয়েশনে কি তুই ব্যাংকে কোনো টাকা লোন দিতে পারবো? কেউ নিয়ে এসে ওই আমি যে 100 টাকা আরবি যে আমার দিস ব্যাংক নিয়ে রাখছি, ব্যাংকের আর কোনো দিয়ে কেউ দিতে পারবো? হ্যাঁ, না স্যার। পারবো নি। তাহলে কি যাবো, তুমি নিজে চিন্তা করো। M0 আরবিআই যে টাকাটা বানাইছিল, M0 কত? 100। M3 যে আমার অ্যাকাউন্টে টাকা আছে ওইটাই তো সইব কত? 100। তাহলে মানি মাল্টিপ্লায়ার কিটা? স্যার উপরে তুলো M3, নিচে লেখো M0। 100/100 কত? মাত্র 1 গুণ। ঠিক আছে, তো আরবিআই যদি কিটা করে দেয়, এটা 100% করে দেয়, মানি মাল্টিপ্লায়ার এফেক্ট বাড়তোই না, এটা 1 গুণ হয়ে থাকবো, বিকজ অল মানি ইজ লকড। বুঝতে পারছি? কেউ কিছু কইবা? কারো কোনো কোয়েশ্চেন? নেক্সট। এখানে তোমরা আর কিছু বোঝানোর মতো আছে কিনা একটু দেখালি আমি। একটা ডাটা বাই এ সার্ভে যেটা আমি তোমার লগে শেয়ার করতে চাই। অ্যাকর্ডিং টু 2018 ডাটা, তখন সিআরআর আসলো 4%। তাহলে সিআরআর যদি 4% হয়ে থাকে, আমরা এখন যে ক্যালকুলেশন দেখছি, তাহলে এমএম কত হওয়া দরকার আসলো? 25x, ইজন্ট ইট? 25. দেন M0 আসিল তোমার এত হাজার ক্রোর মেবি, অ্যাকর্ডিং টু আরবিআই রিপোর্ট। M3 আসিল ঠিক আছে এত। ক্যালকুলেশন করে দেখবা মাত্র বাড়ছিল কত? 6 গুণ। তুমি কবা স্যার হর্নের কত আসলো 25x, বাট রিয়েল টাইম এফেক্ট পড়ছে মাত্র 6x এর লিগা। থিওরি অনুযায়ী সবাই ধরে না চলতে পারে 100% পারফেক্ট কি কোনো কিছু হয়, তবু স্যার 25x আর কই 6x। হ, সাপোজ আমি যে 100 টাকা নিয়ে এসে রেসবিট রাখছি 100 টাকা, এমন কি 100% গ্যারান্টি আছে যে দ্বিতীয় ব্যক্তি লোন নিতে আইছে এরপর 100 টাকাই নিতে আইছে, হয়তো 20 টাকা নিতে আইছে আর বাকি 80 টাকা ফিরে দিয়েছে ব্যাংকে? হইতে পারে না। আমরা তো কি জানি মানি মাল্টিপ্লায়ার এফেক্ট কোন সময় বাড়ে? যখন টাকাটা লোনে চলতে থাকে কন্টিনিউ। এমন কি কোনো সময় হয় পুরোটা টাকা লোনে ঘুরতেছে? আবার অনেক সময় একবারে লাস্ট ব্যাংক পর্যন্ত কি টাকাটা যাইবো? দেখো 20 টাকা করে লক হইতে একটা সময় গিয়েছিল তো টাকাটা জিরো হইবো, এরপর এটা যাইতো না। কিন্তু এমন হয়তো হইতে পারে 1-2টা ব্যাংক ঘোরার পরে এরপর এই টাকাটা আর ঘুরছে না, এরপর আর কেউ নাই লোন নেই না, কেউ আইতাছে না। বুঝতে পারছি নি? তো মানি মাল্টিপ্লায়ার তখনই হইব যখন পুরোটা অ্যাকচুয়ালি সাইকেল কমপ্লিট হইব। সাইকেল সব সময় কমপ্লিট হয় না। 25x হওয়ার কথা আসলো, হইছে কত? 6x। আর তাছাড়া মানি মাল্টিপ্লায়ার আরবিআই 4% রাখলেও সব মানুষ ধরে না গিয়ে সেটা ব্যাংকে টাকা ডিপোজিট করে। কিছু কিছু মানুষ তো ব্যাংকে টাকা রাখতে ডরায়। হ্যাঁ, বাড়ির ভিতরে খাটের তলা টাকা রাখবো, ব্ল্যাক মানি রাখবো। তাহলে কেমনে সিআরআর আরবিআই 1% করলেও তো হইতো না। সিআরআর যদি আরবিআই 1% করে দিতে, কোনো টাকা লক করতে লাগতো না, সব লোনে খাটাও। আর এই মানুষ তো নিচে ব্যাংকে টাকা রাখলেন না, এরপরে ব্যাংক লোনে খাটাইবো। থিওরি অনুযায়ী যদি সবাই দেশের ভিতরে ফাইন্যান্সিয়াল ইনকালচার মাইনা সব ঠিকঠাক করে, তাহলে মাইট বি 25x এর জায়গা অ্যাটলিস্ট 10x 15x উই ক্যান অ্যাজিউম। বাট ইন্ডিয়ার ইকোনমির ভিতরে মানুষের ফাইন্যান্সিয়াল ইনকালচার এতটাই কম, এর মাত্র কত? 6 গুণ বাড়ে। এন্ড রিয়েলি শোজ দ্য ব্যাংকিং পেনিট্রেশন ইন ইন্ডিয়াস ইকোনমি, ইজন্ট ইট? ব্যাংক কত ইন্ডিয়ান ইকোনমি ইনফ্লুয়েন্স করে, বিকজ যত বাড়বো মানে কি মানুষ বেশি বেশি ব্যাংকের লগে কানেকশন বাড়তেছে। ঠিক তো কথা? বুঝতে পারছি কিনা আমি? ওকে, এই ডাটার রেকগনিশন আগে আর অনেক খারাপ আসলো। মানি মাল্টিপ্লায়ার এফেক্ট উইথ টাইম অনেকবার আপ ডাউন লইছে। 1980s এর টাইমে তুমি তখন খুব স্যার ব্যাংকের অবস্থা খুব খারাপ আসলো, ব্যাংক ডুবে যেত গা, চাচা কাকা মামার লোন দিয়ে লাইতো। 2007 এটা একদম লিনিয়ার চলছে, বাড়ছি না, একদম কম। 1991 তোমরা কইছিলাম এলপিজি রিফর্ম হয়েছে, লিবারেলাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। বাইরের
কান্ট্রিগুলো আমরা থেকে টাকা ইনভেস্ট করতে পারবো, আমরা বাইরে থেকে লোন নিতে পারবো, আমরা ইন্ডিয়ান ইকোনমিটার ওপেন ইকোনমি বানাইছি। ওকে, ক্যাপিটালিজম হলো কানেক্ট হয়েছি, যেটা রিপেল এফেক্ট আজকের দিন আমরা পাই, আমেরিকার ইকোনমি লড়লে ইন্ডিয়াতে এটার এফেক্ট পাই। ওকে, তাহলে হঠাৎ করে সেটা কি দিয়েছে, মানি মাল্টিপ্লায়ার একটু বাড়ছে, 2007 একটু কমছে, কি লিয়ে গেছে Subprime কে কইতে পারে? crisis. Subprime crisis. দ্য সাবপ্রাইম ক্রাইসিস ইন আমেরিকা। এবারে আবার চলছে 2017 আবার বাড়বো, এরপর আবার কমে যাবো না 2019 কোসে গেলি গা। Corona impact. ব্যাংকে তো সবাই টাকা তুলে লাগবে, তো ব্যাংকে তো টাকা তুলে লেগে তা ব্যাংকিং ফাংশন না করতে পারে, তাহলে মানি মাল্টিপ্লায়ার এফেক্ট কমে যাবো। বুঝতে পারছি জিনিসটা আমি? এরকম গ্রাফ তোমরা নেটে সার্চ করলে পাই যাবে মানি মাল্টিপ্লায়ার এফেক্ট। দিস টাইপ অফ গ্রাফস উইল হেল্প ইউ ইন ইউর মেইনস এক্সামিনেশন। ঠিক আছে, বুঝতে পারছি সবকিছু আমি? আই হোপ আমি বুঝতে পারছি। সো অ্যাকচুয়ালি মানি মাল্টিপ্লায়ার কে লিখে যে ক্যাশ লিকেজ, লোনের বিহেভিয়ার, হয়তো বা সবাই লোন নিতে পারে না, ক্যাশ লিকেজ কিটা, কিছু ব্ল্যাক মানি হিসেবে মানুষ টাকা কাটে তোলে রেখে দেয়, ফাইন্যান্সিয়াল ইনকালশন, মানুষ ব্যাংকে সবাই যাইতে ডরায়, সবাই ব্যাংকে যাইতেও চায় না, ব্যাংকের বিহেভিয়ার, এসবিআই এর ভিতরে তুমি যাইলে ব্যাংকে থাকব আবি লাঞ্চ পিরিয়ড চল রা হ্যায়। ঠিক আছে, আর ব্যাংক এরকম না হঠাৎ করে এর কাছে টাকা এলে সব ফিরে দিব, ঠিক আছে না, ব্যাংকও ওনা না থাক এত টাকা কিতা করতাম বলতো, আমরা এখন লাঞ্চ পিরিয়ড চলতেছে। ওকে, লাঞ্চের টাইমে কোনো কথা নাই, লাঞ্চ টাইম। সিআর এর ব্যাপারটা আমরা বুঝে লাইছি না, মানি মাল্টিপ্লায়ার এফেক্টের যে ট্রেন্ড আছে ওইটা আমরা মানে বুঝে লাইছি। এই যে এই পেজের মধ্যে যেটা আছে আমি অলরেডি গ্রাফ করে তোমার বুঝে দিলাম। এটাও পুরো ডান আমরা। আচ্ছা, এখন আমরা M1 M2 M3 তো পড়ে লেছি, নাও ইটস টাইম টু ডিকোড হোয়াট ইজ M0। আচ্ছা, আমি কি কইছিলাম, বেসিক ইনফরমেশনটা তোমার কাছে কিটা আছে, হোয়াট ওয়াজ M0, যেটা আই অলরেডি টোল্ড। Total money. ঠিক আছে, টোটাল মানি ইন দ্য ইকোনমি। ওকে, এবার কত হইতেছে গিয়া, একটা জিনিস একটু বোঝার ট্রাই করো। It is the height, it is the base, and it is the hypotenuse. স্যার আমি জানি হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। এটা পারোনি তোমরা? আচ্ছা, এই সিচুয়েশন অনুযায়ী সাপোজ ইট ইজ দ্য ইন্ডিয়ান ইকোনমি, সো অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন c square is equal to a plus b square, a square plus b square, and a square plus b square is equal to c square, isn't it? নাকি তা? দেখো M0 এখানে আমি তোমার এখন ফর্মুলা বোঝাবো, আই উইল নট টেল ইউ হাউ। যখন আরবিআই এই M0 বানাইছিল তখন আরবিআই মাথার মধ্যে কি কি রেখে বানাইছিল, এখানে ভিতরে যে এই ফর্মুলাটা ক্রিয়েট যখন করছে পাইথাগোরাস, হ্যাঁ তখন হ্যার মাথার ভিতরে কি কি জিনিস চিন্তা করেছি, a square plus b square is equal to c square, base square plus height square is equal to hypotenuse square। ওটা একটা আলাদা কনসেপ্ট, যে প্রুভ দা থিওরি অফ দিস, যে কেমনে এটা বানাইছে, এটা চিন্তা এটার পেছনে কি কি ব্যাকগ্রাউন্ড থিওরি আছে, ওইটা আমরা পরে পড়ব। এখন আমরা যে জিনিসটা জানাম যে অ্যাকচুয়ালি থিওরিটা কেমনে কাজ করে। ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য M0, এটার মানে কি তা, মানে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বুঝতে ট্রাই করুম, যে টাকাটা মার্কেটে অ্যাকচুয়ালি টোটালি ছড়াই দিয়েছে ওই টাকাটা আরবিআই বানাইছিল নাকি তা? এটাই তো আরবিআই যে টাকাটা বানাইছিল এটাই তো মার্কেটে ছেড়ে থাকবো, মার্কেটে যে টাকাটা ছেড়ে দিয়েছে এটাই আরবিআই বানাইছিল, আমরা কইতে পারিনি। আমরা এটা দেখতাম না যে আরবিআই এটা কেমনে বানাইছে, এটা পরে দেখো। অক্ষর আগে এটা বুঝুনি তুমি কো যে আরবিআই যে টাকাটা বানাইছে এটাই মার্কেটে ছেড়ে দিয়েছে, আমি ক্লিয়ার? তাহলে মার্কেটে ছড়ানো টাকাটা পুরো ক্যালকুলেশন বাই করলে লেডি আরবিআই বানাইছে। ওকে, আচ্ছা, try to understand. Let me tell you one by one. Currency in circulation
প্লাস ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই। ব্যাংকের কিছু লোক আরবিআই থেকে কিছু টাকা জমা রাখেনি, সব ব্যাংক আরবিআই লেগে টাকা জমা রাখতে লাগেনি, এটা কি টাকা? এটার নাম কিটা? একটা নাম তোমরা অলরেডি শিখে লেছি, খুব ব্যাংকাররা যে টাকাটা নিয়ে আরবিআই জমা রেখে দেয়, এটার নাম হ্যাঁ কি কইছো? কোয়েশ্চেনটা বুঝছি না, কোয়েশ্চেনটা বুঝছি ভালো করে। এখানে যে আমি লিখছি ব্যাংকাররা আরবিআই এর কাছে কিছু টাকা জমা করে, একটা এক্সাম্পল তোমরা একটু আগে আমি কইছিলাম। সিআরআর। Yes, that's the answer. আরো এমন আছে অনেক কিছু। সিআরআর একটা এক্সাম্পল। ইয়েস, ব্যাংকাররা আরবিআই এর কাছে টাকা নিয়ে জমা করে। আদার ডিপোজিটস উইথ আরবিআই, আরবিআই এর ভিতরে আরো কিছু তুলে, এই তিনটা জিনিস মিললে কি হয় M0। এবার দেখো আমি তোমাকে কই, কারেন্সি ইন সার্কুলেশনে যেটা আছে এগুলো মানুষ এই টাকাটা কই রাখবো? হেল্ড বাই পাবলিক, নিজের হাতে লয়ে বই থাকবো। আচ্ছা, আরেকটা আছে, ব্যাংক আছে না নিজের হাতে কিছু টাকা রাখে, কারেন্সি সার্কুলেশন, এই দুই জায়গায় বুঝাইবো। একটা হইতেছে কি মানুষের হাতে যে টাকাটা হাতে লয়ে বই দিছে মানুষ ব্যবহার করার লেগা ইন দেয়ার ওয়ালেট, আর লোকে ব্যাংকস ভল্ট ক্যাশ। ব্যাংকস ভল্ট ক্যাশ কারণে কিটা, ব্যাংকেরও তো কিছু কিছু কাজ আছে না, ব্যাংকের যে রেন্ট লয়ে সেটা যে বিল্ডিং এ বিজনেস করে ওনারের ল্যান্ড ওনারের পেমেন্ট করতে লাগে, ইলেকট্রিসিটি পেমেন্ট বিল করতে লাগে, A4 সাইজের পেপার কিনতে লাগে, প্রিন্ট আউট করার লাগে, প্রিন্টার মেশিন ঠিক করাইতে লাগে, এমপ্লয়ের স্যালারি দিতে, এমপ্লয়ি স্যালারি হচ্ছে ঠিক আছে, এটা ব্যাংকের সিস্টেমের থেকে যাইবো। সো ব্যাংকস ভল্ট ক্যাশ নিজের ডেইলি লাইফ চালানো লাগে ব্যাংক। ব্যাংকের যদি তুমি একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি ধরো মানুষের মতো, তো ব্যাংক নিজের ডেইলি লাইফের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে ওইটা মেনটেন করতে ব্যাংকের একটা খরচা আছে, ওই টাকাটা ব্যাংক, এটা করে ব্যাংকস ভল্ট ক্যাশ। তাহলে একটা কিটা, এই টাকাটাও কিটা করে ইকোনমির ভিতরে রেগুলার ডেইলি লাইফে কাজে লাগে, এই টাকাটাও মানুষ নিজের ডেইলি লাইফে কাজে লাগায়। ওকে, ঠিক আছে? তো ব্যাংকস ভল্ট ক্যাশটা আলাদা করে ক্লিয়ার করা হয়েছে। তুমি কি স্যার ব্যাংক তো অ্যাকচুয়ালি টাকার মালিক, ওই টাকার দোকান, এও কি এরকম হয়? এর এই টাকাটা তুমি ধরতে লাগবো, কারণ এই টাকাটা হে রেগুলার ডেইলি লাইফে হে ইউজ করে। আর তাছাড়া অ্যাজ এন ইন্ডিভিজুয়াল একটা ফ্যাক্টরি ওনার সবাই তো ডেইলি লাইফে নিজের টাকা ইউজ করার লাগে এরকম একটা জিনিস রাখতেছে ফান্ড। এই দুইটা জিনিসেরই তুমি কি থাকবে? সার্কুলেশন, কারেন্সি ইন সার্কুলেশন, এই টাকাটা সবসময় সার্কুলেশনে থাকে। ভেলোসিটি অফ মানি দেখা যায় এটারই, এই টাকাটির ভেলোসিটি অফ মানি থাকে রেগুলার ট্রানজাকশন ইউজ হচ্ছে। আমি ক্লিয়ার? আচ্ছা, ব্যাংকার কিছু টাকা নিয়ে আরবিআই লগে রেখে দিতে লাগে, এই টাকাটা খুব একটা মার্কেটের ভিতরে সার্কুলেশন আই না, যেমন সিআর একটা এক্সাম্পল। আরবিআই এর কাছে এছাড়াও কিছু ডিপোজিট যায়, কিটা কিটা ডিপোজিট যায়। এজ এন ইন্ডিভিজুয়াল তুমি শুনছো যে কেউ একটা অ্যাকাউন্ট খুলছে আরবিআই দিয়ে? আমি তো শুনছি যে পিএনবির ভিতরে অ্যাকাউন্ট খুলে, এসবিআই খুলে, কেউ বলছি যে না আমি আরবিআই দিয়ে অ্যাকাউন্ট খুললাম। নর্মালি এটা পসিবল না, ঠিক আছে? বাট 2016-এ যখন ডিমনিটাইজেশন হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু একটা কাজ করো ভাই, আমি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালামু, যারা কাছে ব্ল্যাক মানি আছে তোমরা গিয়ে আরবিআই এর কাছে ডিপোজিট করে দাও, তোমার আমি ক্লিন শিট দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ফাইন লাগাইতাম না তোমার উপরে। তোমার কাছে যে ব্ল্যাক মানি আছে আরবিআই এর কাছে ডিপোজিট করে দাও, ওকে, তুমি ক্লিন শিট পেয়ে যাবে। আর এই টাকাটা দিয়ে কি করবো আমরা? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালাম, বুঝছো? এরকম সিচুয়েশন আরবিআই এর কাছে পাবলিক ডাইরেক্ট কিছু টাকা পাঠাতে পারে। কিছু এনবিএফসি অর্গানাইজেশন লাইক বাজাজ ফাইন্যান্স, তারাও আরবিআই থেকে, বিকজ তারাও কিতা পিএসও কিতা, যারা পেমেন্ট সিস্টেম অর্গানাইজেশন, ঠিক আছে না, তারাও আরবিআই থেকে লাইসেন্স নিয়ে কাজ করতে লাগে, তারা কিছু ডিপোজিট আরবিআই এর কাছে করতে লাগে, এটা লিগে ডিফারেন্ট নর্মস থাকে। এরপরে কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিতা করে আরবিআই এর ভিতরে এসে স্টেক হোল্ডার হয়, আরবিআই এর ভিতরে কিছু টাকা জমা রাখে। কি আরবিআই পারতো না বাইরের কোনো একটা ব্যাংকের ভিতরে নিয়ে টাকা জমা রাখতে? পারবো। অন্য কোনো একটা ব্যাংক যদি এসে আরবিআই এর ভিতরে ডিপোজিট করতে চায়, বাইরের যে ইন্ডিয়ার ব্যাংক না, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এসে টাকা জমা রাখলো। ফরেক্স রিজার্ভও থাকতে পারে আরবিআই, যেটার ভিতরে ভেরিয়াস দেশের কারেন্সি থাকে, ইন্টারন্যাশনাল কারেন্সি, ওকে। বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্টের আরবিআই একটা অ্যাকাউন্ট খুলতে পারবো, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরবিআই তে একটা অ্যাকাউন্ট খুলতে পারবো, ইউনিয়ন গভর্নমেন্ট আর এটা কিতা স্টেট গভর্নমেন্ট। ক্লিয়ার? এই সমস্ত টাকাটাই কিতা M0। বুঝতে পারছো নি? কারো কোনো কনফিউশন থাকলে বলো। This entire class was dedicated for M1, M2, M3, M4 and M0. এটার ফিচার আজকে খুব বেশি হয়েছে। We have described
CRR, we have seen the relation between CRR and money multiplier, how money multiplier effect works with the relation of CRR. যদি CRR বাড়ে তাহলে কি তুই বলছে মানি মাল্টিপ্লায়ার কমবো, CRR বাড়লে কি টাকা অনেক টাকা ব্যাংকে লক হয়ে যাবো। ব্যাংক লোনেবল ফান্ড কমে গেলে ব্যাংক বেশি টাকা মার্কেটে লোন দিতে পারতো না। যখন টাকা ভেলোসিটি কমে যাবো এক ব্যাংকের থেকে আরো অন্য একটা ব্যাংকে যাইতে পারতেছে না, বিকজ লোনেবল ফান্ড কম। ক্লিয়ার? দেন অটোমেটিকলি কি হবো, মানি মাল্টিপ্লায়ার এফেক্ট কমে যাবো। ইজন্ট ইট? যদি তোমরা বুঝতে আসবে হ্যাঁ স্যার। how RBI uses their, yes, tell me. স্যার ফরেন কোনো অর্গানাইজেশন ধরো আরবিআই টাকা জমা করলো, এটা কি আরবিআই নিজের ফান্ড ধরবো? Yes, ফরেক্স এক্সচেঞ্জ ধরে চলো তুমি এটা, যে আরবিআই, এটা আরবিআই এর অ্যাসেট, বুঝছো না? ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ, যে টাকাটা আরবিআই কিনে রাখছে, আরবিআই এখানে ডলার আছে না প্রচুর, ভেরিয়াস দেশের অন্যান্য দেশের যে কারেন্সি দেওয়া আছে, বুঝছো না? এটা ফরেন কারেন্সি। স্যার এনবিএফসি জিনিসটা কিটা? এনবিএফসি হচ্ছে গিয়া নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, মানে ইন্টারমিডিয়ারিস আর কি। লাইক এটি ব্যাংকের কাজ করে না, বাট ব্যাংকের মতোই কিছু মানুষের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেয়। লাইক বাজাজ ফাইন্যান্স কো, তারপরে মাইক্রো ফাইন্যান্স গুলো আছে না? কোনদিন শুনছো মাইক্রো ফাইন্যান্সের ভিতরে কেউ গিয়ে টাকা ডিপোজিট করতে পারে, সেভিং অ্যাকাউন্ট আছে না, তারা মানুষের লোন দেয়, দেন এটার ইএমআই সিস্টেম আবার রিকভারি করে। ইজন্ট ইট? লাইক আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স, চোলামন্ডলম ফাইন্যান্স, insurance company, they all are NBFCs. Clear? So স্যার দেশের ভিতরে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা চালানোর লাগে কত রকমের এজেন্ট ঘুরতেছে। দেখো হ্যাঁ, একটা হাস্যকর জিনিস আমি তোমরা কই, আমি যখন আস্তে আস্তে ইকোনমি বুঝতে শুরু করছিলাম, তো আমি জিনিসটা এমন ভাবে দেখলাম আর কি, এই যে এলআইসি এজেন্ট গুলো যে রাস্তাঘাটে ঘুরতেছে, ইন্স্যুরেন্স এজেন্ট, তুমি দেখো আজকের পরে থেকে আসে না, তার প্রতি তোমার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যাবে। আমি একটা কথা যদি তোমার করি, ফার্স্ট অফ অল তোমরা মোটামুটি এখানের ভিতরে সবাই অ্যাডাল্ট, হ্যাঁ। এলআইসি এর অ্যাকচুয়ালি মেইন পয়েন্ট অফ ভিউ কিটা কেলি এটা দরকার কোসে? ফার্স্ট অফ অল যে ব্রেড ওনার অফ দ্য ফ্যামিলি, হ্যার নামে একটা এলআইসি মাস্ট থাকা দরকার। ঠিক নি কথাটা? এটা তো কেউ মানে অস্বীকার করতে পারত না। ইউ ক্যান্ট রিজেক্ট দিস পয়েন্ট। দ্য ব্রেড ওনার অফ দ্য ফ্যামিলি মাস্ট নিড টু হ্যাভ এ এলআইসি, বিকজ হের অপরিবর্তে যাতে হের ফ্যামিলি অ্যাটলিস্ট একটা লামসাম অ্যামাউন্ট পাওয়া যায়। ওকে, একটা এলআইসি এজেন্ট তোমার বাড়িতে ঢুকে এসে দেয়, হি উইল ফোর্স ইউ টু মেক অ্যান এলআইসি ফর ইউর চাইল্ড আন্ডার 16 ইয়ার্স। হে কিতাই কামাই করলে তো পরিবারের লেগে, যে হে মারা গেলে পরিবারের একটা টাকা খুব দরকার। ইট ইজ এন ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স জিনিসটা কিটা? অ্যাটলিস্ট আমার অজান্তে বা কোনো একটা দুর্ঘটনা যদি ঘটতে থাকে, এটা ক্লেম আমি নিতে পারি। কার ইন্স্যুরেন্স, আমার গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমি কি ওরা মেরে নিলাম, বাড়ি দিয়ে সেটা এত বড় টাকা আমি দিতে পারতাম না। ইন্স্যুরেন্স কোম্পানি ওই টাকাটা বেয়ার করবো। ঠিক নেই? বাড়ির ভিতরে 4টা বাচ্চা, 4টা বাচ্চারা জোর করে সেটা বুঝাই বুঝে এজেন্ট গুলা তোমার পলিসি করাইলো, তোমার কাছে টাকা এত পরিমাণে নাই, তবু তারা তোমার বুঝাই বুঝাই সবাই লে করে লেছে। আলটিমেটলি সব থেকে বেশি দরকার আসলে এমন হইতে পারে, অনেকবারের ভিতরে দেখছি বাচ্চারার নামে করে লেছে, লাইক গোল্ড অর্নামেন্টস, কিন্তু নিজের নামই নেই, যে ব্রেড ওনার। লজিক্যালি দে আর ইনকারেক্ট, ইজন্ট ইট? এলআইসি ইন্স্যুরেন্স ইজ নট এ গোল্ড অর্নামেন্ট লাইক আমি এটা বাচ্চারা লাইক ইন এলআইসি, ইট ইজ নট এ টয়। যে করা দরকার হেয়ার করা দরকার, লাগলে বেটা নিজের নামে 2টা 3টা করে নাও। কথা ঠিক নেই কোসা আমার? হ্যাঁ স্যার। ইট ইজ এ ভেরি স্ট্রং পয়েন্ট। এবার কথা থেকে বলে স্যার, তাহলে যারা এই এজেন্ট গুলো বুঝাই বুঝাই করে, তারা কি তা করতেছে? তারা কি মানে মানুষের লস করণে লেগে করতেছে? এরা তাহলে মানুষের পিঠটা বাগানা গেলে, তুমি এই জিনিসটা বুঝছো, দেশের আর বাকিরা কিটা বুঝছে না। একটা কথা শোনো, কোন একটা কারণে এই যে এখন যে পার্টিকুলার একটা মুভমেন্ট চলতেছে, এই 8% গাড়ির লোন চলতেছে, 18% জিএসটি, ঠিক আছে? তোমরা এটা জানলে আরো দেখবা যে এখন কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনকাম ট্যাক্স কমাই রাখছে না এই বছর। 12 লাখ পর্যন্ত কিটা লিমিটেশন দিয়ে দিয়েছে, যারা যারা 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে, দোজ পিপল ডোন্ট নিড টু give any income tax to the government of India, ঠিক না? 12 লাখ পর্যন্ত সিলিং পুরো ফ্রি দিয়ে রাখছে না? ওকে, এই পার্টিকুলার টাইমে মানুষের হাতে কিন্তু অনেক টাকা আইব। আমার মতো যারা আবার অতিরিক্ত বুদ্ধিমান, গাড়ির লোন লইব গেছিরা, কিছু নিজের হাতের টাকা খরচ করছে না, হয়তো পারে হ্যাঁ বেশি টাকা দিতে পারতো, গাড়ির কিন্তু দিচ্ছে না, গাড়ির লোন সস্তা দিকে হ্যাঁ কিছু এখানে টাকা লইলেও এক্সট্রা। ওকে, আচ্ছা,
মানুষের কাছে তখন ভালো পরিমাণ টাকা আয় করছে। এই টাকাটা কন্টিনিউ যখন মানুষের কাছে এরকম ভাবে একটা সিচুয়েশন চলতেই থাকবো তাহলে কি দিয়ে যাবো স্যার? দেশের ভিতরে ইনফ্লেশন অনেক হাই হয়ে যাবো কেন? হয়তো এটা 6% এর ক্রস করে 7% 8% এর দিকে যাইতে পারে। তখন এলআইসি যে হে ও তো আর আরবিআই এজেন্ট, মানে আরবিআই লাইসেন্স পেয়ে তো কাজ করতেছে, ও তো একটা ফাইন্যান্সিয়াল ফাংশন করতেছে অ্যাজ এন এনবিএফসি ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক নি কথাটা কোসা? নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ। তখন হের এজেন্ট আছে না, সবাই বাড়ি বাড়ি ঢুকে দেবো। ঢুকে ছিল যে টাকাটা লইছিল, তুমি ফাল ফুল মারতেছিলা, গিয়ে কইতেছিলা প্লেন, তুমি হারা দিন ছিল বাট বাস এখন তুমি কো প্লেন চলবা। হ্যাঁ, হঠাৎ করে তোমার স্ট্যান্ডার্ড লিভিং এ তুমি এত পরিমাণ উন্নতি করতে চাইতেছো, তুমি নতুন টাকা কিনবা, হ্যান্ড কিনবা, তেন কিনবা, তারা তোমার বাড়ি বাড়ি ঢুকেছিল, তুমি যে টাকা দিলে পাল্লা পাল্লি করতেছিলা, এই টাকাটা তোমার বুঝা টুজা নিবো গা, আর এটার পরিবর্তে তোমার একটা কাগজ ধরে দিব, সার্টিফিকেট বা সার্টিফিকেট তুই গড্ডে রেখে দে, তুই ফাল ফুল কম দিবি মার্কেটে গিয়েছে। সবাই বাড়ি বাড়িতে একটা একটা করে সার্টিফিকেট ধরে দিব, ঠিক আছে? আর হের হাতের ভিতরে লিকুইডিটি এটা কমাই লেবো, ঠিক আছে না? লিকুইডিটিটা যখন কমে যাবো গা, অটোমেটিকলি কিনতে যাবো গা, হেরা বাজারে গিয়ে লাভ ফাল কম দিব, ডিমান্ড কমে যাবো গা। লিকুইডিটি কমলে কি দিব? ডিমান্ড কমবো, ঠিক তো? যখন ডিমান্ড কমে যাবো গা, ওই যে লোকরা যারা সিঙ্গারা একটার দাম আগে 10 টাকা আসলো, বেটা সিঙ্গারা বেটা ভাবতেছে মানে কোহিনুর সিঙ্গারা, ঠিক আছে? মানুষের এত ডিমান্ড, একটা সিঙ্গারা বাইরে বাইরে দাম 30 টাকা হয়ে আসলো। তখন মানুষ কি দিতে ওই আগের মতো টাকা নাই, এলআইসি এজেন্টরা কাগজ দিয়েছিল, সব টেলে গেছে। অন হয়ে গিয়েছিল সিঙ্গারা আগে কিন্তু 3টা, অন কিনে একটা খায়া বাই জায়গা, বুঝছো? সিঙ্গারার দাম আবার কইমা 10 টাকা বা 15 টাকা, তাই পারবো না? হ্যাঁ, তাহলে আলটিমেটলি হইতাছে কিতা, এই এলআইসি এজেন্টরা কিতা অ্যাকচুয়ালি তারা আরবিআই এজেন্টই। দে অলসো হেল্পস দ্য গভর্নমেন্টস ফিসকাল পলিসি এন্ড মনিটারি পলিসি টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন। এরা তোমার কাছে আইতাছে কি লিখে, তুমি যে টাকাটা দিলে সেটা লাভ ফাল দিবা, এটা দেশের লেগে খারাপ, এটা তোমার নিতে কইব, বুঝছো? তো ইকোনমি জানলে ইউ ক্যান look this kind of things in this point of view, okay? Otherwise যে ঠিক আছে সবাই গোল্ড, যেমন লাগতেছে গোল্ড কিনতেছে, একজন ডিপোজিট করতেছে এলআইসি। তো এলআইসির ভিতরে টাকা লক করলে এটার ভিতরে ইন্টারেস্ট রেটটা খুব কম পাওয়া যায়, বিকজ ইট ইজ এন ইন্স্যুরেন্স, ইট ইজ নট আ সেভিং স্কিম, ইজন্ট ইট? তুমি ফিক্সড ডিপোজিটে পোস্ট অফিসে নিয়ে রাখো, এমআই স্কিমটা ওটার মধ্যে সব থেকে বেস্ট ইন্টারেস্ট রেট আছে। এলআইসিতে এতটা ইন্টারেস্ট রেট নাই। এলআইসির ভিতরে ইন্টারেস্ট রেট কম দেখাই, এটার মধ্যে ট্যাক্স বেনিফিট দেওয়া আছে, মানুষ যদি এটার মধ্যে টাকা পার্ক করে উইথিন, বিকজ তুমি জানো এখান থেকে তোমার প্রফিট কমাইবো, ইন্টারেস্ট রেট কম। ইন্টারেস্ট রেট কম যেহেতু তোমার এখানে ট্যাক্স বেনিফিট দেওয়া হইব, তুমি যাতে তোমার এখানে ভিতরে টাকাটা ওয়েল, এটার উপরে কিছু ট্যাক্স বেনিফিট আছে আন্ডার ফর্ম 80C, ঠিক আছে? যে ঘটনাটি তোমার এখন বুঝাইলাম, যেমন তুমি যে কইলা যে দেবস্মিতা এনবিএফসি কি কাজ করে, তারা এই কাজই করে, ঠিক না? একটা এনবিএফসি যেমন এলআইসির এক্সাম্পলটা তোমার আমি দিলাম, ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাকচুয়ালি কি কাজ করে বুঝাই বুঝে তোমার তো টেরা নিতেই হতো, ঠিক না? ঠিক স্যার। নাহলে তো তোমার জ্বালায় মানুষ বাঁচতো না। তুমি আজকে গিয়েছিলে, আজকে 3টা সিঙ্গারা খাইতাছো, ঠিক আছে? এরপরে দিন গিয়েছিলে 6টা সিঙ্গারা খাইবা, দেশের ভিতরে অবিসিটি বাড়াইবা, গভর্নমেন্টের মাথা তারা নতুন টেনশন, ঠিক আছে? हमारे देश का एक समस्या ये है, हमारे यहाँ पे मोटापा तेजी से बढ़ रहा है। তোমার থেকে টাকা টোকা নিতে কইব, বুঝছো? একটা সমস্যার লোক আর কতগুলো সমস্যা কানেক্টেড, ঠিক আছে? मोटापा भी कंट्रोल करना है, महंगाई भी कंट्रोल करना है, ठीक है? তো এই হলো ব্যাপার। যাই হোক, এলআইসি এজেন্টরা বাড়ি করে ঢুকলে হারা বইকে ঢুকে ভাগায়ও না, বলে আমি কিন্তু ইকোনমি জানি, তোমরা কি কাজ যাইতো আমি সব জানি, আমার টের নিতে গা, তুমি একটা কাগজ ধরা দিতা। এবার তোমার সিঙ্গারা খাওয়ানোর ছিল, তুমি বাইতে কাগজটা দেখা তোমায় তো হাইটি এতবার বই এত বছর পরে, ঠিক আছে? সব কুছ ঠিকঠাক চলেগা। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বই রয়েছে, আরবিআই এর মনিটারি পলিসি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিসকাল পলিসি, আর সবকিছু তুমি তো দেখতেছো, এটি তোমার লগে হইতেছে, কিন্তু তুমি এটি বুঝতেছো না। ইন্ডিয়ান ইকোনমি বুঝলে তুমি সবকিছু বুঝতেছো। ক্লিয়ার নি জিনিসটা? তোমার অ্যাওয়ারনেস লেভেল একদম নেক্সট লেভেলে গেছে। ক্লিয়ার? সো ইন্ডিয়ান ইকোনমি ইজ ভেরি ভেরি কুল। আজকের ক্লাসটা আর আমি বাড়াইতেছি না, আমি আজকের ক্লাসটা এর দূরই এখানেই ফিনিশ করতেছি। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আগামীকালকের ক্লাসটার টাইমিংটা নিয়ে একটু আমি শিওর হইতে লাগবো, কালকে স্পোকেন ইংলিশ ক্লাসটা কোন সময় হইব। মানডেতে আমি সবসময় মানে ক্লাস করি, মানডে, দেন ওয়েডনেসডে অ্যান্ড Saturday. In this year 2026, I am coming for the first time in offline class. Tuesday আমি একটু কোচিং যাবো, এখানে গিয়ে আমি একটা অফলাইন ক্লাস দিব অন ত্রিপুরা। It will be very very important for TPSC. যারা যারা
টিপিএসসি কো, জিআরবিটি কো, ত্রিপুরা রিলেটেড কোন এক্সাম যেখানে ত্রিপুরা সিলেবাস আছে, দিস ক্লাস ইজ গোয়িং টু বি এন্টায়ার মুভি ফর 2 আওয়ার্স। তো পেন এন্ড পেপার নিয়েও লগে বইতে পারো। ইউ পিপল ইজ গোয়িং টু বি, মানে তোমরা খুব এনজয় করবে। ইউ পিপল আর গোয়িং টু এনজয় দিস মুভি টু মাচ। তো আমি নিজের মতো করে খুব সুন্দর করে কম্পাইলেশন করে একটা ফাইল তোমরা পড়াবো অন ত্রিপুরা। টাটা, দ্যাটস ইট ফর টুডে, গুড নাইট।